আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের পরিবার পোষণ অধ্যায়ের তৃতীয় ক্লাসে। তো যারা প্রথম দুইটা ক্লাস করো নাই, প্রথম দুইটা ক্লাস অবশ্যই করে ফেলবা, কারণ প্রথম দুইটা ক্লাসে অনেক কিছু বেসিক আলোচনা করছি। তো ওইগুলো কাজে লাগবে আর কি। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে প্রথম দুইটা ক্লাস। আমি এবং ক্লাস শেষে আমি এটা ইউটিউব চ্যানেল দিয়ে দিব। নাম্বার ওয়ান বা ডি রিটার্নের জন্য মিলিয়ে আমি এগুলো পড়ছি, সিকাম কোলন মনস এগুলো পড়ছি, তোমরা অনেকে চিনো। তো নাম্বার ওয়ান প্রশ্ন হইলো, যদি বলে আমাদের যে পরিপাক নালী আছে কোন জায়গায় সবচেয়ে বেশি পরিপাক হয়, তো সবচেয়ে বেশি পরিপাক হয় কোন জায়গায়, সবচেয়ে বেশি পরিপাক হয় কোন জায়গায়, এই একটা প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হইলো, সবচেয়ে বেশি শোষণ হয় কোন জায়গায়। শোষণ কি পরিপাক কি তো বুঝছো, আমরা প্রথম ক্লাসে কিন্তু পরিপাক কি শোষণ কি ভালো করে বুঝাইছি কনসেপ্ট সহকারে, ঠিক আছে। প্রথম যদি বলে সবচেয়ে বেশি শোষণ হয় কোন জায়গায়, ঠিক আছে। আরেকটা হলো পানি শোষণের প্রধান স্থল কোনটা, পানি শোষণ কোন জায়গায় সব জায়গায় পানি শোষণ হয়, তবে একটা প্রধান স্থল আছে, প্রধান স্থান বা স্থল, ঠিক আছে। এই তিনটা ইম্পর্টেন্ট তথ্য আমাকে জানতে হবে, ঠিক আছে। মনে রাখবা সবচেয়ে বেশি পরিপাক যে জায়গায় হয় এটা ডিউরেনাম, কারণ খাবারটা দেখো তো পাকস্থলীতে যাওয়ার পর ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি ডিউরেনাম। তো ওখানে দেখো অগ্নাশয় রস কাজ করে, অগ্নাশয় থেকে আসে, যকৃত থেকে পিত্ত রস কাজ করে, আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস কাজ করে, অনেক রকমের রস কাজ করে, অনেক এনজাইম ক্ষরণ হয়। এই জন্য যেহেতু ক্ষুদ্রান্তের প্রথম পার্টটা ডিউরেনাম, এখানেই সবচেয়ে বেশি কাজ হয়, পরিপাক হয়, বুঝছো। তো মনে রাখবা এটা ডিউরেনাম। ডিউরেনাম বানানটা ইংরেজিতে একটু কেমন কেমন, আমি বাংলাতে লিখি নাম, ঠিক আছে। এটা মনে রাখবা। যদি বলে সবচেয়ে বেশি শোষণ, এটা মনে হয় এই গত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, সবচেয়ে বেশি শোষণ হয় কোন জায়গায়, ডিউরেনামের পরে যে জন্য না যে জন্য আমি কথা মনে রাখবা, ঠিক আছে। এই জন্য আমি সবচেয়ে বেশি শোষণ হয়। পানি শোষণের প্রধান স্থান কোনটা, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে। এই কথাগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। তোমরা যে কোনো সময় এমসিকিউ তো আসতে পারে, অনেকে কনফিউজড হও, ঠিক আছে। তো গত ক্লাস যারা করছো তারা বলো তো গবলেট কোষ কোন স্তরে থাকে, কে বলতে পারে দেখি, গবলেট কোষ কোন স্তরে থাকে। হ্যাঁ, আবিদা রহমান, আজকে ফার্স্ট ক্লাস করতেছি, সমস্যা নাই, বুঝতে পারবা। আবিদা রহমান তুমি বুঝতে পারবা। আচ্ছা যকৃত পড়াবো তো লিভার পড়াবো, বুঝতে পারবা তুমি, ঠিক আছে, সমস্যা নাই। আর বিগত যেটা ক্লাস করে নিও আবিদা রহমান, ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে, করলে তুমি আরো ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, গবলেট কোষ খরিত হয় কোন স্তর থেকে, দেখি যারা কত ক্লাস করছো তারা পারবা, বলো দেখি। হ্যাঁ, আয়াতুল ইসলাম, তুমিও নতুন ক্লাস করতেছো, সমস্যা নাই, যতটুকু পারো দেখতে থাকো। আর বিগত দুইটা ক্লাস ইউটিউবে করে নিও, ওই একটু আনসার করার চেষ্টা করো, ঠিক আছে। প্রশ্নটা বুঝছো যে গবলেট কোষ কোন স্তর থেকে খরিত হয়, কেউ কি পারো না। মিউকোসা বলছে, একজন বলছে মিউকোসা, আর কেউ কি পারো, মিউকোসা আর কেউ, মানে 25 বেসেস, হ্যাঁ যকৃত থেকে বেশি, কি বললা বুঝলাম না। মিউকোসা, এটা জয়ন্তিকা সরকার কত ক্লাস ছিল। হ্যাঁ মুবাশশিরিন ইসলাম, তোমারও আজকে প্রথম ক্লাস, সামনে ক্লাসে থাকো, হ্যাঁ আর দুটো ক্লাস করে নিও। সবাই শেয়ার দাও, আইডিতে শেয়ার দিয়ে দাও, শেয়ার বাটনে একটা ক্লিক করে দিলে আইডিতে শেয়ার হয়ে যাবে, সমস্যা নেই। মিউকোসা, আর কেউ পারবা। ওটা তিনজন আনসার করছে, হ্যাঁ আনসার হলো মিউকোসা, তোমরা কারেক্ট, থ্যাংক ইউ, তাহলে তুমি কত ক্লাস বুঝছো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই যে কথা ইনশাআল্লাহ তোমরা মনে রাখবা, ঠিক আছে। যে কোনো সময় মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে, ভার্সিটি বলো সব জায়গায়, এই তিনটা কথা, ঠিক আছে। আমরা এই কথাগুলো মুছে দিই। আচ্ছা, এবার চলো যকৃত নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু এখনো এনজাইম দ্বারা কিভাবে পরিপাক করে দেখি নাই, এনজাইমের নাম আমরা পরে শিখবো, আমরা যকৃত ক্লিয়ার করে ফেলি আজকে, ঠিক আছে। গত ক্লাসে কিন্তু অগ্নাশয় পড়ছি, আমরা প্যানক্রিয়াস পড়ছি, ঠিক আছে। সবাই একটা কাজ করো, আমাদের এটলাস গ্রুপ আছে না, এটলাস গ্রুপে শেয়ার করে দাও লাইভটা। তো আমরা আজকে করবো যকৃত, সহায় করে ফেলবো, একদম ক্লিয়ার করে ফেলবো। যকৃতের ইংরেজি কি, লিভার। অনেকে লিভার আর কিডনিতে ব্যাস লাগাই দেয়, কিডনি হচ্ছে বৃক্ক আর যকৃত হচ্ছে কি লিভার, এটা আমরা কলিজা বলি অনেক সময়, কি বলি কলিজা। তো যকৃত কোন ধরনের গ্রন্থি, সবাই কমেন্ট করো তো, কোন ধরনের গ্রন্থি, কত ক্লাসে পড়াইছি, কোন ধরনের গ্রন্থি কমেন্ট করো তো, কোন ধরনের গ্রন্থি। আমরা জানি গ্রন্থি অন্তঃকরা গ্রন্থি আছে, বহিঃকরা গ্রন্থি আছে, মিশ্র গ্রন্থি আছে, কত ক্লাসে পড়াইছি, ঠিক আছে। কোন ধরনের গ্রন্থি বলবা, ঠিক আছে। আর যকৃতরে আমরা বায়োলজির ভাষায় বলে হ্যাপাটো,
কি বলি হেপাটো, এটা মনে রাখবা। হেপাটো হেপাটিক এই কথাগুলো পাইলে আমরা ধরবো কি যকৃত সম্পর্কিত কিছু একটা বলছে, বুঝছো? এটা মনে রাখো, এটা যে বায়োলজিক্যাল ওয়ার্ড মিনিং, ঠিক আছে? তাহলে হেপাটো, হেপাটো কথাটা মানে কি? হেপাটো এই কথাটা যদি কোনো জায়গায় থাকে আমরা কি বুঝবো? যকৃত সম্পর্কে কিছু একটা বলতেছে, ঠিক আছে? ওকে, মিশ্রগ্রন্থি, এই আদিল মাহমুদ হয় নাই মিশ্রগ্রন্থি, মিশ্রগ্রন্থি, ঠিক আছে? মিশ্রগ্রন্থি মানে এটা এনজাইমকরণ করে, হরমোনকরণ করে, ঠিক আছে? হেপাটো মানে হচ্ছে যকৃত। এবার আসো আমরা অনেকগুলো পয়েন্টে যকৃতটা শেষ করব। নাম্বার ওয়ান হলো এটা অবস্থান কোথায়, যকৃত থাকে কোথায়, ঠিক আছে? আমাদের থাকে কোথায়? তো রেসিপি দিয়ে মনে রাখবা। দেখো আমাদের মাঝখানে একটা পর্দা আছে, আমাদের বুকের এই জায়গাটা পর্যন্ত একটা কি পর্দা আছে, পর্দাটা বলে হচ্ছে এটা, আমি সেটা দিয়ে বোঝাই। দেখো ধরো এই যে একটা পর্দা আছে, এটা হলো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা মানে মাঝখানে ছেদ করে গেছে, এটা একটা পর্দা আছে, পেশল পর্দা, এটা বলে মধ্যচ্ছদা বলে, ঠিক না? ছাতার মতো অংশ। এই ছাতাটা দুইটা ভাবে ভাগ করছে, এই জায়গাটার নাম হচ্ছে বক্ষ গহ্বর, এই জায়গাটার নাম হচ্ছে উদর গহ্বর, ঠিক আছে? উদর মানে পেট, তাহলে এটা হচ্ছে বক্ষ গহ্বর, উদর গহ্বর। তো বলছে উদর গহ্বরের উপরে যকৃতের অবস্থান কোথায়? যকৃত যদি শর্টকাটে আঁকি, ঠিক আছে? উদর গহ্বরের উপরে ডান দিকে পাকস্থলীর, দেখো উদর গহ্বরের উপরে এমনি মনে রাখবা, উ উ ডাডানি, দেখো এমনি হবে, আমি কথাটা মনে রাখি সময়। উদর গহ্বরের উপরে, ঠিক আছে? ডান বৃক্কর উপরে, দেখো ডান বৃক্কের উপরে কিন্তু থাকে, ডান বৃক্কের উপরে থাকে এবং ডান দিকে, বুঝছো? এই কথাগুলো মেনটেন করবা। তাহলে কোথায় থাকে? ডান দিকে থাকে, পাকস্থলীর ডান পাশে থাকে, এটা বলতে পারো, এবং উদর গহ্বরের উপরে, ঠিক আছে? এই কথাগুলো বললেই দেখবে তোমার যকৃতের অবস্থান হয়ে গেছে, বুঝছো? উদর গহ্বরের উপরে ডান দিকে, ডান বৃক্কের নিচে, দেখো, ঠিক আছে? এই কথাগুলো তোমরা মনে রাখবা। আচ্ছা, তো যকৃতের নিচে কিন্তু ডান বৃক্ক থাকে, ঠিক আছে? যকৃতের নিচে থাকে কি? ডান বৃক্ক। যকৃত কিন্তু আমাদের সবচেয়ে বড় গ্রন্থি, আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃত। তো এই যকৃতের নিচে ডান দিকে ডান বৃক্ক আছে আর বাম দিকে বাম বৃক্ক আছে। তো ডান দিকে যেহেতু ডান বৃক্ক আছে, যকৃত থাকার কারণে ডান বৃক্কটা কিন্তু অবস্থানটা একটু নিচে, বুঝছো? লেভেল কিন্তু সেম না। তো আমাদের যকৃত থাকার কারণে ডান দিকে ডান বৃক্ক আছে, এটা একটু নিচে চাপ করে যায়, বুঝছো? যকৃত তো অনেক বড় গ্রন্থি, দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃত। তো সবচেয়ে বড় গ্রন্থি যেই দিকে আছে এদিকে তো ডান বৃক্ক আছে, ডান বৃক্কে, তাহলে এই এত বড় গ্রন্থি থাকার কারণে ডান বৃক্কের অবস্থানটা নিচে হয়, বুঝছো? তো এমনি মনে রাখতে পারো ডান বৃক্ক ডাউন, নিচের দিকে, তাহলে এটা মানে টেকনিক্যালি লাগে না, এমনি মনে রাখতে পারো। তাহলে ডান বৃক্ক একটু নিচে, বাম বৃক্ক একটু লেভেলের ক্ষেত্রে উপরে, বুঝছো? সো যকৃত থাকার কারণে ডান বৃক্কটা নিচে হয়, ঠিক আছে? এই কথাগুলো বেসিক কথা। আচ্ছা, তাহলে অবস্থানটা সহজ কথা, অবস্থানটা তোমরা মনে রাখতে পারবা। 2 নাম্বার হইলো বর্ণ কি? বর্ণ, তাহলে এটা তোমরা বই থেকে রিডিং দেখলে বুঝতে পারবা যে কোন জায়গায় আছে, ঠিক আছে? চিত্র দেখলে বুঝতে পারবা। 2 নাম্বার হলো কি? বর্ণ। আমি জাস্ট এটা বলে দিয়ে দেই কি হইতে পারে। বর্ণ লালচে, খয়েরি বা লালচে, এটা একটা টাইপের কি, বুঝছো? বর্ণ নিয়ে আমাদের টেনশন নাই। 3 নাম্বার হলো ওজন। যকৃতের ওজন কত? যকৃতের ওজন কত? যকৃতের ওজন হলো বই লেখা আছে এইভাবে 1.2 থেকে 1.4, ঠিক আছে? তো মহিলাদের ক্ষেত্রে একটু কম, মহিলাদের ক্ষেত্রে 1.6। এই সংখ্যাটা লিখবে, দেখো 111 কি লিখবা? দেখো আমি আবারও লিখে দেখো ওজনটা 111, ঠিক আছে? দেখো 2 2 দুগুণে 4 4 দুগুণে 6, মানে 2 দুগুণে 4 3 দুগুণে 6, ঠিক আছে? 2 4 6 এভাবে লিখবা। তো দেখো তো এটা হচ্ছে তোমার লেডিস ফার্স্ট না, প্রথমে লেডিস মানে নারীর ক্ষেত্রে কত? 1.2 থেকে 1.4, আর এটা হচ্ছে তোমার পুরুষের ক্ষেত্রে, ঠিক আছে? পুরুষের ক্ষেত্রে তাহলে কি বললাম? 1.2 থেকে 1.4 কেজি হলো নারীর ক্ষেত্রে, আর 1.4 থেকে 1.6 পর্যন্ত হলো পুরুষের ক্ষেত্রে, বুঝছো? এটা মনে রাখবা। তাহলে কত হয়? 5000 ক্ষেত্রে আরো অনেক কম হয়। তাহলে তোমরা এই সিস্টেমে মনে রাখতে পারো 111246, ঠিক আছে? তাহলে দেখবে যে তোমার যকৃতের ওজন এমনি অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, বুঝছো? তোমরা তাহলে সৃজনশীলে যদি কখন যকৃতের ব্যাখ্যা আসে, তোমরা কিন্তু এগুলো লিখে দিলে কিন্তু অনেকগুলা লাইন বাড়বে, বুঝছো? লাইন কিন্তু বাড়াইতে পারবো। আচ্ছা, তাহলে 3টা পয়েন্ট গেল। এবার আসো গুরুত্বপূর্ণ ফলা যেগুলো। তাহলে আমরা অবস্থান কোথায় বুঝছি, বর্ণ কি বুঝছি, তারপরে হলো তোমার ওজন কি, এটাও বুঝছি, ঠিক আছে? এবার আসো তোমার 4 নাম্বার পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অপর নামগুলো কি কি, যকৃতকে আর কি কি নামে ডাকা হয়, বুঝছো? অপর নাম, অপর নাম, অপর নামগুলো কি? অপর নাম অনেকগুলো আছে। অপর নাম কয়টা আছে? অনেকগুলো আছে। তো অপর নামগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো যকৃত এটা বলা হয় দেহের সবচেয়ে বড় গ্রন্থি, যকৃত বলা কি দেহের সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে? আচ্ছা, তো এটার অপর নাম হলো জৈব রসায়নাগার বলা হয়। এটা কি বলা হয়? জৈব রসায়নাগার। কালি কি শেষের দিকে নাকি এটা? জৈব রসায়নাগার, ঠিক আছে? কেউ কিছু না বললে আমার না বুঝতে পারে বলবা।
এটা কি বলে? জৈব রসায়নাগার। মানব দেহের জৈব রসায়নাগার কোনটা? লিভার। ঠিক আছে, মানব দেহের জৈব রসায়নাগার কোনটা? লিভার। আর কি কি অপর নাম থাকতে পারে মনে রাখবা, এটা হচ্ছে বা অর্গানিক ল্যাবরেটরি বা কি অর্গানিক ল্যাবরেটরি। তাহলে জৈব মানে যদি অর্গানিক হয়, রসায়নাগার মানে ল্যাবরেটরি, তাহলে কি অর্গানিক ল্যাবরেটরি বলা হয় ইংরেজিতে, বুঝছো? তাহলে এটা এটা কি বুঝতে পারছো? আর ওজন থেকে আরেকটা কথা মনে রাখবা, দেহের ওজনের 3 থেকে 5%, 3 থেকে 5% হলো কি আমাদের যকৃত, বুঝছো? দেহের ওজনের 3 থেকে 5%। আচ্ছা, হ্যাঁ অর্গানিক ল্যাবরেটরি, ঠিক আছে। তারপর হচ্ছে আরো কি নাম আছে, তোমরা কি বলতে পারবা কেউ যকৃতের অপর নাম কি কি? তোমাদের কমেন্ট কিন্তু আমি দেখতেছি, আমার সামনে কিন্তু এদিকে কমেন্টটা দেখতে পাচ্ছি না এদিকে, ঠিক আছে? আমি একটু সামনে আনি এটা অপশন দুটো দেখতে পাচ্ছি। হ্যাঁ, যকৃতের কিন্তু বলা হয়, হ্যাঁ যকৃতের বলা হয় কি? আর কেউ জানো কিছু অন্য কোনো নাম আছে কিনা? না কেউ বলতেছো না। দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র বলা হয়, কি বলা হয়? দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র, দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র। আমরা বাইরে দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র কালি কোনটার মধ্যে আছে? তাই কি কিছু দিকে নাকি কালি শেষ হয়ে গেল কলমের, এটার মধ্যে আসতে হবে দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র। দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র বলা হয় কোনটারে? অনেক কিছু সঞ্চয় করে রাখে, এজন্য বলে কি দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র। আরো অপর নাম আছে জীবন সমুদ্রের কর্মমুখর পুতাশ্রয়, বোঝার দরকার নাই। তারপর হচ্ছে আরো নাম আছে মৃত কোষের কবরস্থান, মৃত কোষের কবরস্থান। তাহলে মেইনলি মনে রাখবো জৈব রসায়নাগার বলা হয়, কারণ কি এখানে 500 শতাধিক বিক্রিয়া ঘটে, 500 এর উপরে কি ঘটে? বিক্রিয়া ঘটে, ইজ গ্রেটার দেন 500, ঠিক আছে? 5 ইজ গ্রেটার দেন 500 মানে কি 500 এর উপরে বিক্রিয়া ঘটে, এজন্য জৈব রসায়নাগার বলা হয়, বুঝছো? তাহলে অনেকগুলো অপর নাম আছে, আমরা অপর নামের ব্যাপারটা খেয়াল রাখবো। তারপরে 5 নম্বরে 5 নম্বরে ইম্পর্টেন্ট পড়া আবরণের নাম কি? আবরণ। যকৃতের একটা আবরণ দ্বারা আবৃত, মনে রাখবা দেহের সবচেয়ে সবগুলো গুরুত্বপূর্ণ অর্গান বা অঙ্গর ক্ষেত্রে আবরণ থাকবে, ঠিক আছে? মস্তিষ্কের আবরণ আছে, ফুসফুসের আবরণ আছে, হৃৎপিণ্ডের আবরণ আছে, তারপর হলে তোমার এই যে যকৃতের আবরণ আছে, বৃক্কের আবরণ আছে, ঠিক আছে? শুক্রাশয়ের আবরণ আছে, ডিম্বাশয়ের আবরণ আছে। সবকিছুরই গুরুত্বপূর্ণ অঙ্গাণু যেগুলো আছে সবকিছুরই কি আছে না? বৃষ্টি তো হয়ে যাচ্ছে না, ফ্যান চালানো আর কি, আমার ফ্যানটা চালানোটা কমাই দিই। তাহলে মনে রাখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো কি আছে? আমার আবরণ আছে। তাহলে আমাদের যকৃতের একটা আবরণ আছে, তাহলে আবরণের নাম আমার করতে হবে। আবরণ, এই আবরণের নাম কি? যকৃতের আবরণের নাম, যকৃতের আবরণের নাম হচ্ছে গ্লিজন্স ক্যাপসুল। মেডিকেলে আসছিল একবার, বুঝছো? কি বললা? গ্লিজন্স ক্যাপসুল, গ্লিজন্স ক্যাপসুল, গ্লিজন্স ক্যাপসুল, ঠিক আছে? গ্লিজন্স ক্যাপসুল। তাহলে আবরণের নাম পড়বা ইনশাআল্লাহ, গ্লিজন্স ক্যাপসুল মনে রাখবে। 6 নম্বরে পড়বা যেটা খণ্ড ওইটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন বলবা। এই যে মুফতিকে রুহুল আমিন আশরাফি, এটা কে? ফাইজলামি করতে কমেন্ট করতে আসছেন? বাই বাই, চলে যান এখান থেকে, ক্লাস নিতেছি আমরা। হ্যাঁ গ্লিজন্স ক্যাপসুল। নূরজাহান আছো ক্লাসে? মেধাবী স্টুডেন্ট, ভদ্র স্টুডেন্ট, সবাই নূরজাহানের জন্য দোয়া করবা, ও যাতে আবার সেকেন্ড টাইমে চান্স হয়ে যায়। আচ্ছা, খণ্ড থেকে মনে রাখবা গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এখানে, বুঝছো? নাম্বার 1 হলো খণ্ড কয়টা? 2টা। মেইন খণ্ড কয়টা? 2টা। ডান খণ্ড আর হচ্ছে বাম খণ্ড, ঠিক আছে? তাহলে কি মনে রাখলাম? ডান খণ্ড এবং বাম খণ্ড। এবং ডান খণ্ডটা একটু বড়, ডান খণ্ডটা কি বড়, বাম খণ্ড থেকে কি বড়। ডান খণ্ড হচ্ছে বাম খণ্ড থেকে বড়। কয় গুণ বড়? মনে রাখবা বাম খণ্ড থেকে 6 গুণ বড়, ঠিক আছে? তাহলে মনে রাখবা কি ডান খণ্ডটা বড়। কতটুকু বড়? বাম খণ্ড থেকে 6 গুণ বড়। এই গুণ দিয়ে 6 বুঝাইলাম, ঠিক আছে? গুণ 6 দিলাম মানে কি 6 গুণ বড়, ঠিক আছে? এটা গেল। ডান খণ্ডের নিচে আরো 2টা খণ্ড থাকে, ডান খণ্ডের নিচে আরো 2টা খণ্ড থাকে। তো ডান খণ্ডের নিচে থাকে কি আরো 2টা খণ্ড। কি কি আরো খণ্ড? 2টা। আরো 2টা খণ্ডের নাম হলো কোয়াড্রেট আর কডেট। কোয়াড্রেট, কডেট। তাহলে আরো 2টা কি? কোয়াড্রেট, কোয়াড্রেট। তোমরা মেডিকেলে চান্স পাবে এরকম সরাসরি কিন্তু লিভার হাত দিয়ে ধরে তোমরা পরীক্ষা দিতে হবে, বুঝছো? কোয়াড্রেট আর হলো কডেট, কোয়াড্রেট, কডেট, ঠিক আছে? তো এখানে আরো কিছু কথা আছে। আমরা জানি যকৃতের সাথে পিত্তথলি যুক্ত থাকে, না জানলে জেনে নাও, ঠিক আছে? যকৃতের সাথে কি থাকে? পিত্তথলি যুক্ত থাকে। কি থাকে? পিত্তথলি যুক্ত থাকে। তাহলে কোন অংশের সাথে যুক্ত থাকে? কোন অংশের সাথে যুক্ত থাকে? তাহলে এখানে একটা কনফিউশন আছে, আমি ক্লিয়ার করে জিনিসটা মনে রাখবা। পিত্তথলি থাকে ডান খণ্ডের নিচে, ডান খণ্ডের নিচে থাকে কি? পিত্তথলি। আর ডান খণ্ডের নিচে তো 2টা আবার খণ্ড আছে। তাহলে কথা হচ্ছে এই 2টা খণ্ডের সাথে আবার খণ্ডের সাথে কানেক্টেড, বুঝছো? তাহলে মনে রাখবা যকৃতের ডান খণ্ডের নিচে পিত্তথলি থাকে, ঠিক আছে? ডান খণ্ড তো আবার 2টা ভাবে বিভক্ত, একটা হলো কোয়াড্রেট, কডেট। তাহলে আসলে এক্স্যাক্টলি কোন খণ্ডের সাথে কানেক্টেড কেউ কি জানো? যে কোয়াড্রেট নাকি কডেট? মনে রাখবা এই কোয়াড্রেটের কোয়াড্রেটের সাথে মূলত কানেক্টেড, বুঝছো? তাহলে এই যে পিত্তথলি যুক্ত থাকে, এখানে পিত্তথলি যুক্ত থাকে, পিত্তথলি
যুক্ত থাকে, ঠিক আছে? এই কথাটা ভালো করে মনে রাখো যে পিত্তথলি কোথায় থাকে। নাম্বার 1 প্রশ্ন দেখো, দুইটা প্রশ্ন দিলে খেয়াল করো, দুটো কনফিউশন, অনেকের ক্লিয়ার নাই জিনিসটা, ক্লিয়ার না অনেকেরই। যে নাম্বার 1 হলো পিত্তথলি দুইটা কথা বলবা। যদি বলা যায় কোথায়, ডান খণ্ডের নিচে, তাহলে কিসের নিচে? ডান খণ্ডের নিচে। যদি বলা যায় কিসের সাথে সংযুক্ত, তাহলে বলবা কোয়াড্রেটের সাথে সংযুক্ত, ঠিক আছে? সংযুক্ত বললে কি বলবা? সংযুক্ত বললে তুমি বলবা হচ্ছে কোয়াড্রেট, ঠিক আছে? এই কথা বললে তোমার মনে রাখো, ঠিক আছে? তো পিত্তথলি কোথায় আছে এটা, ঠিক আছে? ঠিক আছে গেল। তাহলে এমন কথা হচ্ছে ডান খণ্ড বাম খণ্ড একটু কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা কি কানেক্টেড। তাহলে কি দ্বারা কানেক্টেড? তাহলে আমরা এই জায়গাটা বুঝতে পেরে আশা করি এই জিনিসটা বুঝছো। পিত্তথলি কিসের সাথে কানেক্টেড, কিসের নিচে আছে। এখন কথা হলো যে একটা চিত্র যদি আমি আঁকি, যদি চিত্র আঁকি, দেখো এরকম যদি চিত্র আঁকি, তাহলে এই হলো ডান খণ্ড, মনে করো একটা মনে ডান খণ্ড, একটা বাম খণ্ড, ঠিক আছে? একটা মনে করো ডান খণ্ড, একটা বাম খণ্ড, একটা ডান খণ্ড, একটা বাম খণ্ড। ডান খণ্ডটা বড়, কয় গুণ বড়? 6 গুণ বড় বলছি আমরা, ঠিক আছে? এই ডান খণ্ড বাম খণ্ড একটা জিনিস দ্বারা কানেক্টেড থাকে, একটা লিগামেন্ট দ্বারা কানেক্টেড থাকে, বুঝছো? তো ডান খণ্ড এবং বাম খণ্ড এই মাঝখানে একটা লিগামেন্ট আছে, কি আছে? একটা মাঝখানে লিগামেন্ট আছে। এই লিগামেন্টের নাম কি মনে রাখবা? এই মাঝখানে একটা লিগামেন্ট আছে, মাঝখানে কি আছে? একটা লিগামেন্ট আছে, লিগামেন্ট, ঠিক আছে? এই লিগামেন্টের নাম হলো ফেলসিফর্ম লিগামেন্ট। নাম কি? ফেলসিফর্ম লিগামেন্ট, মনে রাখবা। কি ফর্ম? ফেলসিফর্ম লিগামেন্ট। লিখে দিই, ঠিক আছে? এই প্রশ্নগুলো বারবার কিন্তু আসে। ফেলসিফর্ম লিগামেন্ট, ঠিক আছে? তাহলে আমরা কি মনে রাখতেছি? যদি বলে মোট কয়টা খণ্ড, তুমি বলো 60টা, এবং এদেরকে অসম্পূর্ণ খণ্ড বলা হয়। কেন অসম্পূর্ণ বলা হয়? কারণ একটা ছাড়া আরেকটা সম্পূর্ণ না, বুঝছো? তুমি যদি একটা খণ্ড বাই করে ফেলো, তাহলে এটা যৌক্তিত বলতে পারবা না। তাহলে একজনটা ছাড়া একজন অসম্পূর্ণ, এই জন্য বলে অসম্পূর্ণ খণ্ড। তাহলে মোট খণ্ড করে 60টা। যদি বলে প্রধান খণ্ড করে, তুমি বলে 2টা। আর খণ্ডর ইংরেজি হচ্ছে লোভ। তাহলে লোভ যদি বলে, তাহলে কিন্তু কি বলতে হইব? যদি বলে লোভ, তাহলে কিন্তু বলতে হইব যে এই কথাগুলো, বুঝছো? লোভ আর খণ্ড কিন্তু একই কথা, বুঝছো? তো আর লোভের থেকে যেটা ছোট, এটা বলে লোবিউল। ব্রঙ্কাস থেকে ছোট ব্রঙ্কিউল, ঠিক আছে না? এরকম ভাবে লোভের থেকে ছোট, এটা বলে লোবিউল। তো লোবিউল নিয়ে আমরা পরে পড়াশোনা করবো। তাহলে মনে রাখবা, তাহলে খণ্ড কয়টা? মেনলি ডান খণ্ড, বাম খণ্ড। ডান খণ্ড আবার 2টা ভাবে বিভক্ত, একটা হলো কি কোয়াড্রেট, ঠিক আছে? কোয়াড্রেটের সাথে পিত্তথলি ডাইরেক্ট সংযুক্ত থাকে, বুঝছো? আচ্ছা, ওকে, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছো কিনা সবাই জানাও, ক্লিয়ার কিনা? তোমার কমেন্ট করতে থাকো যে বুঝতে পারতেছো কিনা। কোনো যদি কনফিউশন থাকলে আমাকে বলবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে খণ্ড সম্পর্কে পড়ে ফেললাম। তাহলে চলো আবার সামনে আগাই। এবার এই দেখো, তোমার অ্যাডমিশন যদি পড়তে চাইতা, অ্যাডমিশনের ক্ষেত্রে কি স্টাইলটা কিরকম হইলে? এই পড়াটা যদি অ্যাডমিশনের ক্ষেত্রে পড়তে চাইতা, দেখো তুমি যখন আবরণ পড়ছো, এই লিজন্স ক্যাপসুল, তাহলে অন্য আবরণগুলো একসাথে পড়ে ফেলতে হবে। তাহলে হৃৎপিণ্ডের আবরণ কি? তোমরা কয়টা আবরণ বলতে পারো? দেখি তো কে কয়টা আবরণ বলতে পারো, বলবা। হৃৎপিণ্ডের আবরণ কি? ফুসফুসের আবরণ কি? দেখি কমেন্ট করো তোমরা কারা পারো। হৃৎপিণ্ডের আবরণের নাম কি, অথবা ফুসফুসের আবরণের নাম কি? দেখে কে পারো, ঠিক আছে? কমেন্ট করো। তাহলে আমরা এই 1 2 3 4 5 1 2 3 4 5 6টা ইনফরমেশন জানলাম যকৃত সম্পর্কিত। আর কি ইনফরমেশন আছে? আমরা জানলাম যকৃত মিশ্রগ্রন্থি, এটাও জানলাম। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো? ক্লিয়ার এবং জানাও আমাকে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝতে পারলে আমরা যতটুকু বুঝতে পারো, ঠিক আছে? এবার 7 নাম্বারে কি শিখবো? দেখো 7 নাম্বার, এগুলো একবার গুছাই ফেলবা, দেখবো পরীক্ষার আগে সুবিধা লাগতেছে। আমরা কিন্তু বইয়ের থেকে হুবহু লিখতেছি না, আমরা নিজের মতো গুছাই নিতেছি জিনিসগুলো, বুঝছো? নিজের মতো গুছিয়ে নিতেছি জিনিসগুলো। তো কি বললাম? 7 নাম্বারে পড়বো হচ্ছে ম্যাক্রোফেজ। তোমরা হয়তো অনেকেই চিনো ম্যাক্রোফেজ কি। ম্যাক্রোফেজ হইলো আমাদের যে ডাব্লিউবিসি আছে না, ডাব্লিউবিসির মধ্যে কিন্তু 2 রকমের আছে, দানাদার, অদানাদার। দানাদারের মধ্যে আছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তো ওইটা নিয়ে আমাদের কথা নাই। কথা হলো যে আমার যে অদানাদার আছে মনোসাইট, লিম্ফোসাইট। তো মনোসাইটটা যখন জীবাণু আসে, তখন রক্ত থেকে চলে যায় কোষের মধ্যে, টিস্যুর মধ্যে চলে যায়, তখন এটা অনেক বড় হয়ে যায়। বড় হয়ে গেলে তখন হলে ম্যাক্রোফেজ। ম্যাক্রো মানে হচ্ছে বড়, আর ফেজ মানে হচ্ছে খাদক। মানে কি? খাদক। তাহলে বড় খাদক বলা হয়। এরা আসলে মূলত কি? রূপান্তরিত মনোসাইট। মনোসাইটটা যখন বড় হয়ে যায়, তখন তারা বলে কি? ম্যাক্রোফেজ, বুঝছো? তো অনেকে হয়তো ম্যাক্রোফেজ বুঝো না জিনিসটা কি। মনোসাইটটা যখন মানে বড় হয়ে যায়, বড় আমরা তো বলি বায়োলজিতে ম্যাক্রো মানে কি? বড়, ঠিক না? ম্যাক্রো মানে কি? বড়, লার্জ বায়োলজিতে বলা হয় কি? ম্যাক্রো। আর ছোট হলে বলে কি? মাইক্রো, বুঝছো? তো আমাদের যে মনোসাইট আছে, অদানাদার শ্বেতরক্তকণিকা, মনোসাইট, লিম্ফোসাইট, ঠিক আছে না? তো মনোসাইটটা যদি বড় হয়ে যায় জীবাণু আসার কারণে, তখন এটা বলে ম্যাক্রোফেজ। এবং তখন খাদ্য জীবাণুরে খেয়ে ফেলে, ঠিক আছে? তখন বলে খাদক, এজন্য ফেজ, বুঝছো?
এই জিনিসটা আশা করি বুঝছো যে ম্যাক্রোফেজ কি। তো যকৃতের মধ্যে ম্যাক্রোফেজ থাকে, কারণ যকৃত তো একটা বড় অঙ্গ, ঠিক না? এই জায়গায় অনেক জীবাণু চাইবে আক্রমণ করার জন্য, এবং যকৃতের মধ্যে অনেক খাদ্য আছে। আমরা যা খাই সব সঞ্চিত থাকে যকৃতের মধ্যে, বুঝছো? যা খাবার খাই সঞ্চিত করে রাখে কি যকৃত। তো অনেক খাবার আছে, জীবাণু চাইবে কি এখানে আক্রমণ করার জন্য। সো এই জায়গার মধ্যে মানে প্রোটেক্ট করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য অবশ্যই কোনো থাকতে হবে স্পেশাল কিছু। এই স্পেশাল কিছুর নাম হলো ম্যাক্রোফেজ। তো যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? এই যে বললাম মনোসাইটটা বড় হইয়া ম্যাক্রোফেজ হয়ে যায়, তো এই মনোসাইটটা বড় হইয়া ম্যাক্রোফেজ যে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, বিভিন্ন জায়গায় কি বিভিন্ন নাম। তো মস্তিষ্কে গেলে একরকম নাম হয়ে যাগা, ফুসফুসে গেলে একরকম নাম হয়ে যাগা, অস্থিতে গেলে আরেকটা নাম হয়ে যাগা, আর রক্তে গেলে আরেক রকম নাম হয়ে যাগা। তো অনেক রকমের নাম আছে, বুঝছো? ম্যাক্রোফেজের অনেক রকমের নাম আছে। তো যকৃতের যে ম্যাক্রোফেজ, এটার নাম হচ্ছে কুপফার সেল বা কুফার সেল বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে পদ্ম কমেন্ট করছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। তোমাদের যারা ফ্রেন্ড আছে পড়াশোনা করে বা ভালো বা ক্লাস করতে চায়, তাদের কাছে মেনশন করে দাও, বুঝছো? তারা ক্লাসে চলে আসুক, ঠিক আছে? আচ্ছা, তো এখানে নামটা কি? ম্যাক্রোফেজ, মনে রাখবা। ম্যাক্রোফেজ। আমি যে ক্লাস করাই দিয়েছি, এই ক্লাসের পর আশা করি তুমি একাডেমিক এবং অ্যাডমিশন, ভার্সিটি, মেডিকেল যত আগে বলো না কেন, ঠিক আছে? তুমি আটকাবা না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি ক্লিয়ার ভাবে সব দেখাই দিতেছি। সো ম্যাক্রোফেজ বলে, সরি ম্যাক্রোফেজ তো বলছি, নাম হচ্ছে কুফার সেল। কুফার কোষ বা কাফফার কোষ বলা হয়। কাফফার, এই কাফফার হচ্ছে বিজ্ঞানের নাম, বিজ্ঞানের নামে নামকরণ করা হয়েছে, ঠিক আছে? কাফফার কোষ, ঠিক আছে? তো অন্য জায়গায় গিয়ে নাম কিন্তু পাল্টা যায়। আমি কয়েকটা তোমার বলে দিই, তুমি এই জিনিসটা কোথায় পাবে আমি তোমার বলে দিই। 10 নম্বর অধ্যায়ে যাবা, জুলজির 10 নম্বর অধ্যায়ে যাবা। 10 নম্বর অধ্যায়ে গিয়া একটা পেজ বা 2টা পেজ উল্টাইবা, তখন দেখবা যে ম্যাক্রোফেজগুলোর নাম লেখা আছে, বুঝছো? তারপর তো তোরা যারা হচ্ছে ভালো স্টুডেন্ট বা হচ্ছে ভাদ্য স্টুডেন্ট, তারা এই কথাটা শূন্য, ঠিক আছে? ওখানে গিয়ে দেখো কোথায় বলছি। জুলজি বইয়ের 10 নম্বর অধ্যায় মানব দেহের প্রতিরক্ষা, ইমিউনিটি, ওই চ্যাপ্টারে গিয়ে একটা পেজ উল্টাইলে দেখবা যে বিভিন্ন ম্যাক্রোফেজের নাম লেখা আছে। ওখানে এটাও লেখা আছে, যকৃতের ম্যাক্রোফেজ বলা হয় কুফার সেল, বুঝছো? বা কাফার সেল। ওকে ঠিক আছে, তাহলে দেখো কথাটা কি বলতেছি। কুফার সেল বলা হয়। তো অন্য কুফারগুলোর সেল কি কি আমি কয়েকটা বলে দিই। অন্য কুফার সেলগুলোর নাম কি কি? যেমন বৃক্কে যদি যায় একটা নাম হয়ে যাবে, ঠিক আছে? যদি অস্থিতে যায়, অস্থিতে একটা নাম হয়ে যাবে। যদি মস্তিষ্কে যায়, একটা নাম হয়ে যাবে মস্তিষ্কে, ঠিক আছে? তাহলে আর কোথাও যাইতে পারে, অস্থি হইতে পারে, মস্তিষ্ক হইতে পারে, ফুসফুসে হইতে পারে, ফুসফুসগুলো একটা নাম হবে, ঠিক আছে? তবে বিভিন্ন জায়গায় কিন্তু ম্যাক্রোফেজের নাম ভিন্ন ভিন্ন হয়ে যায়, বুঝছো? তো এটা বলে একাডেমিক সাথে অ্যাডমিশন মিলাই পড়া, বুঝছো? বিকি গিয়া নাম হয় একটা, তো ফুসফুসে গিয়া নাম হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তাহলে আমি সংক্ষেপে লিখি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ বলা হয়, ঠিক আছে? ম্যাক্রোফেজ বলা হয়, ঠিক আছে? মস্তিষ্কে বলা হয় মাইক্রোগ্লিয়া। নাম কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউতে আসার জন্য। মাইক্রোগ্লিয়া, ঠিক আছে? অস্থিতে কি হয়? অস্টিওক্লাস্ট। অস্থিতে বলা হয় অস্টিওক্লাস্ট, ঠিক আছে? এখানে গিয়ে বিকি গিয়ে আরেকটা নাম হয়, এটা আমার খেয়াল নাই, দেখে নিও, বুঝছো? তো এই নামগুলো একসাথে করে নিবা, ঠিক আছে? সম্ভবত যুজক টিস্যু বলা হয় নাকি একটা, আমার খেয়াল নাই, এটা দেখে নিও, ঠিক আছে? তাহলে অন্য নামগুলা কি এটা শিখে নিবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মেডিকেল বড় ইয়ে তো এসএসসি তো আসবে না, কারণ কি এসএসসি তো এটা নাই, ঠিক না? এইটা মানে এই চ্যাপ্টারটা তো নাই, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসো ম্যাক্রোফেজ নিয়ে ক্লিয়ার। ম্যাক্রোফেজ থাকে কোথায়? মনে করো সাইনোসয়েডে। কোথায় থাকে ম্যাক্রোফেজ? থাকে কোথায়? সাইনোসয়েডে। কোথায় থাকে? সাইনোসয়েড। আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো যদি পারো, তোমার একাডেমিক অ্যাডমিশন কোনো জায়গায় আটকাতে পারবে না, বুঝছো? কোনো জায়গায় আটকাতে পারবে না। এটা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু একটা এমসিকিউ, শিওর, এটা শিওর, ঠিক আছে? আচ্ছা, 8 নাম্বার ম্যাক্রোফেজের পর আমরা যেটা জানবো সেটা হলো যকৃত কি উৎপাদন করে। মূলত এক ধরনের রস উৎপাদন করে। এই রসটার নাম কি? কি উৎপাদন করে? একটা জিনিস উৎপাদন করে, যকৃত উৎপাদন করে হচ্ছে পিত্তরস। উৎপন্ন করে পিত্তরস, ঠিক আছে? বা আমরা বলি কি বাইল জুস বা বাইল জুস বলতে পারি, ঠিক আছে? পিত্তরস, ঠিক আছে? এই কথাটা আমরা বলতে পারি। পিত্তরস নিয়ে কিছু পড়াশোনা আছে, যেহেতু পিত্তথলি, পিত্তরস, হ্যাঁ, এই জিনিসগুলা আমাদের যকৃতের সাথে কানেক্টেড, তাহলে আমরা একসাথে কি করে ফেলবো? পিত্তথলি, পিত্তরস, এই জিনিসগুলো করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনাটা কি? পিত্তরসের মধ্যে কি থাকে? পিত্তরসের মধ্যে মনে রাখবা কয়েকটা কথা। এনজাইম নাই পিত্তরসের মধ্যে, কি নাই? এনজাইম নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরা
যে পিত্তরসের মধ্যে কি নাই, এনজাইম নেই। তো আমরা জানি রস টস থাকলে আন্ত্রিক রস বলো, লালা রস বলো, সব জায়গায় এনজাইম ছিল, কিন্তু পিত্তরসের মধ্যে কোনো কি নেই, এনজাইম নাই। গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি, এনজাইম নেই। পিত্তের মধ্যে পিত্ত রঞ্জক আছে, পিত্ত রঞ্জক, পিত্ত রঞ্জক। আর আছে হচ্ছে পিত্ত লবণ, আরটা আছে কি পিত্ত লবণ। আর অন্য জিনিস থাকে তো এই নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? পিত্ত রঞ্জক, পিত্ত লবণ। তোমরা কি এতটুকু বুঝতে পারতেছো? আমাকে একটু জানাও তো, তোমরা এতটুকু বুঝতে পারতেছো কিনা? এই ক্লিয়ার দেখা যায় না, কি বলো? আমার এখানে তো নেট ক্লিয়ার। মুবা শিরিন ইসলাম, এই বাকিরা কি সমস্যা হইতেছে দেখতে? আজকে মানুষজন এত কম কেন, 13 জন মাত্র? এই বাকিদের কি সমস্যা হইতেছে? আর ক্লিয়ার বুঝতে পারতেছো কিনা বলো আমাকে। বিকেটটা মনে করছে আমার, বিকেটটা হচ্ছে মেসেঞ্জিয়াল কোষ, লিখে রাখো মেসেঞ্জিয়াল কোষ। তোমাদের ওখানে একটু ভুল আছে, মেসেঞ্জিয়াল কোষ, ঠিক আছে? লেখাগুলো খুব ছোট, সমস্যা হয় না তো। নেট তো ক্লিয়ার, বুঝতে থাকার কথা, সমস্যা হয় না। হ্যাঁ, লেখাগুলো সব এটা আমি নিজেও জানি। হ্যাঁ, বাকিটা তো ক্লিয়ার থাকার কথা। তোমরা একটু ফ্রেন্ড আরো নিয়ে আসো। জি ভাই, ক্লিয়ার দেখা যায় না, কি বলো? আমার এখন তো সব ক্লিয়ার, আমার এখানে দেখো সব কিছু ক্লিয়ার, আমার এখানে সব কিছু ক্লিয়ার, ক্লিয়ার তো থাকার কথা। 35 জন আছে আলহামদুলিল্লাহ। আমার এখানে সব কিছু ক্লিয়ার, তোমাদের তো সমস্যা হওয়ার কথা না। দেখতেছি, দাঁড়াও আমি দেখতেছি কোনো সমস্যা হয় কিনা। মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে নেটে একটু সমস্যা হতে পারে, দেখা যাওয়ার কথা। সিজুকা বলছো সমস্যা, সমস্যা তো হওয়ার কথা রে। কি মাঝে মাঝে ক্লিয়ার বোঝা যায় না নাকি? একটু ক্যামেরাটা সামনে নিয়ে দিব, এখন দেখো তো। বোঝা যায়, বোঝা যায়, ক্লিয়ার দেখা যাওয়ার কথা রে। আচ্ছা, যা বুঝো দেখতে থাকো, তোমরা দেখতে থাকো, যা যতটুকু বুঝা যায়। হ্যাঁ ঠিক আছে, সাকিব বলছে ঠিক আছে, অনেকেরই ঠিক আছে, অনেকের আবার ঠিক নাই। তো আসলে ইয়া হয়, পিত্তরস কেমন মনে রাখবে, এটা ক্ষারীয়। দেখি, ক্ষারীয়, এটা ক্ষারীয়, ঠিক আছে? ক্ষারীয় তরল। পিত্ত রঞ্জক গুলা কি কি? পিত্ত রঞ্জক হলো বিলিরুবিন, বিলিবার্ডিন। একটু হলো বিলিরুবিন, একটা হলো বিলিবার্ডিন, এই দুটো কথা মনে রাখবা, ঠিক আছে? বিলিরুবিন, বিলিবার্ডিন, বিলিরুবিন, বিলিরুবিন আর বিলিবার্ডিন, বিলিরুবিন আর কি বিলিবার্ডিন, ঠিক আছে? আমি বাংলাতে লিখি তাহলে আপনার সুবিধা হবে। বিলিরুবিন, বিলিবার্ডিন, বিলিরুবিন আর কি বিলিবার্ডিন, ঠিক আছে? এই দুটার কালার আছে, কালার তোমার শেখা লাগবে। বিলিবার্ডিন, এই দুটো রঞ্জক। এটা কি রঞ্জক মানে কি রং না? রঞ্জক মানে কি ভাইয়া রং, রঞ্জক মানে হচ্ছে রং, কেমন রাখবা, ঠিক আছে? একটা হলো হলুদ আর একটা হলো সবুজ, একটা হলো হলুদ আর একটা হলো সবুজ। তো কোনটা হলুদ কোনটা সবুজ তোমার এই কথা মনে রাখা লাগবে, বুঝছো? কোনটা হলুদ কোনটা সবুজ, তোমরা এই জিনিসটা মনে রাখা লাগবে। তো যদি ভুল না করি, যদি ব্যস্ত না লাগে, এটা হচ্ছে সবুজ, ঠিক আছে? এটা হলো হলুদ, বুঝছো? সবুজ একটা হলো হলুদ, দুটা কালারের নাম মনে রাখো। আচ্ছা, পিত্ত লবণ কি কি আছে? পিত্ত লবণ আছে হচ্ছে বিভিন্ন গ্লাইকোকুলেট। পিত্ত লবণ আছে কি? সোডিয়াম তরকুলেট এবং সোডিয়াম গ্লাইকোকুলেট। দেখো, সোডিয়ামের যৌগ মনে রাখবা, সোডিয়ামের যৌগ থাকে, সোডিয়ামের কি কি থাকে? গ্লাইকোকুলেট, টরোকুলেট। দেখো আমি সংক্ষেপে লিখি, গ্লাইকোকুলেট, টরোকুলেট। এরকম পটাশিয়ামেরও থাকে, পটাশিয়ামের গ্লাইকোকুলেট, পটাশিয়ামের গ্লাইকোকুলেট, টরোকুলেট, ঠিক আছে? তো এইরকম অনেক কি থাকে, লবণ থাকে, ঠিক আছে? লবণ থাকে, তাহলে মনে রাখবা পিত্তের মধ্যে পিত্ত লবণ থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যদি কিছু ভুলে যাও মনে রাখবা, পিত্ত রসের মধ্যে এনজাইম থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে রস কিন্তু এনজাইম থাকে না, বুঝছো? রস কিন্তু এনজাইম থাকে না। হ্যাঁ, বিলিবার্ডিন সবুজ। ও আচ্ছা, তাহলে প্যাঁচ লাগাই দিয়েছি নাকি? বিলিরুবিন হলো হলুদ, বিলিরুবিন হলো হলুদ, বিলিবার্ডিন হলো সবুজ, ঠিক আছে? তোমরা দেখে নিও এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো মনে রাখলাম। তো পিত্তরস কার উপরে কাজ করে?
এটা তো রস, মনে রাখবা শুধুমাত্র স্নেহ জাতীয় পদার্থের উপর কাজ করে। কোথায় কাজ করে? স্নেহ জাতীয় পদার্থ, ঠিক আছে? স্নেহ জাতীয় পদার্থকে ভেঙে ছোট ছোট টুকরা করে ফেলে। স্নেহ জাতীয় পদার্থ কি করে? ছোট ছোট টুকরা করে ফেলে। তো টুকরা করে ফেলে, এই প্রক্রিয়াটার নাম হলো ইমালসিফিকেশন। নাম কি? ইমালসিফিকেশন। মনে রাখবে এটা টুকরা টুকরা করে ফেলে, নাম হলো ইমালসিফিকেশন। তাহলে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ইমালসিফিকেশন একটা প্রক্রিয়ার নাম কি? ইমালসিফিকেশন। এই প্রক্রিয়া কি করবে? বা এটা বাংলা হলো অবদ্রবণ। নাম কি? অবদ্রবণ, ঠিক আছে? এই প্রক্রিয়ায় স্নেহ জাতীয় পদার্থের উপর কাজ করে, স্নেহ জাতীয় পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা করে ফেলবে, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় ভেঙে ফেলবে, বুঝছো? তাহলে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ইমালসিফিকেশন ঘটায় কোন রস? এটা কিন্তু পারতে হবে, যে ইমালসিফিকেশন ঘটায় কোন রস। মনে রাখবা, এটা হচ্ছে ইমালসিফিকেশন ঘটায় হচ্ছে আমাদের পিত্তরস। পিত্তরস কার উপরে কাজ করে? স্নেহ জাতীয় পদার্থের উপরে কাজ করে, বুঝছো? স্নেহ জাতীয় পদার্থের উপরে কাজ করে। তো এই জিনিসটা মনে রাখবা সময়, ঠিক আছে? আরো কিছু কাজ আছে পিত্তরসের, দেখে নিবা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি লিখে দিছি, বুঝছো? আচ্ছা, পিত্তরস কে উৎপাদন করে? যকৃত। পিত্তরসের মধ্যে কি কি থাকে? মনে রাখবা, পিত্তরসের মধ্যে থাকে হলো এনজাইম থাকে না, থাকে কি? পিত্তরঞ্জক থাকে, পিত্ত লবণ থাকে, ঠিক আছে? তো পিত্তরস নিয়ে অনেক কথা বইয়ের মধ্যে লেখা আছে, তবে এই কথাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এখান থেকে কোনো সৃজনশীল আসে না, এমসিকিউ আসে। তাহলে এমসিকিউ আসে, তোমার জানতে হবে যে কি কি এমসিকিউ গুরুত্বপূর্ণ আমার জন্য, বুঝছো? এই পারা লাগবে, বুঝছো? ঠিক আছে? তাহলে যা যা এমসিকিউর জন্য দরকার বা গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো তোর বই লিখে দিছি, ঠিক আছে? কারণ বইতে অনেক কিছু লেখা থাকে, সব কিছু পরীক্ষা আসে না, কোনটা ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে, ঠিক না? সব কিছু মনে রাখতে পারবা তুমি? পারবা না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিন্তু যকৃত পড়তেছিলাম, যকৃত পড়তে পড়তে আমরা পিত্তরস নিয়ে বিস্তারিত পড়ে ফেলছি, যতটুক পড়ার মতো, ঠিক আছে? এবং পিত্তরস কীরকম হবে? ক্ষারীয় হবে। কেন ক্ষারীয় হবে বলো তো? কেন ক্ষারীয় হবে বলো তো? এটা কি চিন্তা করতে পারো যে কেন ক্ষারীয় হবে? পাকস্থলীতে খাবারটা ছিল কি? অম্লীয়, ঠিক না? অম্লীয় পরিবেশে এই পিত্তরস বা অগ্ন্যাশয় রস এগুলো কাজ করতে পারে না। তো অম্লীয় পরিবেশে রাখা যাবে না, এটা প্রশমিত করে ফেলতে হবে, ঠিক না? অ্যাসিডীয় পরিবেশে রাখা যাবে না। এখন যদি অম্লকে প্রশমিত করতে হয়, পাকস্থলী থেকে খাবারটা কোথায় চলে যাবে? ডিউডেনামে। আর ডিউডেনামে কিন্তু পিত্তরসগুলো কাজ করবে, ঠিক আছে? তো পিত্তরস যখন কাজ করবে, তাহলে এটা অম্লীয় খাবারটা ডিউডেনামে আছে না, তো অম্লীয় প্রশমিত করতে হলে পিত্তরসটা কীরকম হইতে হইব? অবশ্যই ক্ষারীয়, নাহলে তো এটা প্রশমিত হবে না, ঠিক না? তো এই জন্য পিত্তরস ক্ষারীয় হইতে হয়। আর যেটা ক্ষারীয়, এটার পিএইচ কি 7-এর বেশি না? 7-এর কিন্তু বেশি। এজন্য দেখবা যে পিত্তরসের পিএইচ দেওয়া আছে 8 থেকে 8.6, এর থেকে কত? 8.6। তো এই সবগুলো জিনিস, সংখ্যামূলক যে তথ্যগুলো আছে, এগুলো আমরা একটা ছকে সাজাই দিব, ঠিক আছে? ছকে সাজাই দিলে সব ক্লিয়ার হয়ে গেছে, বুঝছো? গুছানো হয়ে যাবে। সো এটা ক্ষারীয় কেন হয় বলছি, এনজাইম নাই বলছি, তারপর হচ্ছে কি রঞ্জক থাকে, কি লবণ থাকে, ঠিক আছে? আর কোন জাতীয় খাদ্যের উপর কাজ করে? স্নেহ জাতীয় পদার্থ। এটার উপর কাজ করে কি প্রক্রিয়ায় ছোট ছোট টুকরায় পরিণত করে ফেলে? ইমালসিফিকেশন, ঠিক আছে? এই কথাগুলো যদি আশা করি মনে রাখতে পারো, তুমি অ্যাডমিশন একাডেমি সবকিছু কভার হয়ে যাবে, বুঝছো? তো এতটুকু বুঝতে পারতেছো কিনা সবাই জানো? হ্যাঁ, এতটুকু তো বুঝতে পারছো কিনা সবাই জানো? সবাই কমেন্ট করো এতটুকু বুঝতে পারছো কিনা, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি এক্সট্রা ইনফো কিন্তু কয়েকটা বলছি, এগুলো বইয়ের বাইরে, অন্য বইয়ের তথ্য, এগুলো মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আর কি পড়া যায়, আর কি পড়া যায়? যকৃত। যকৃতর আমরা আণুবীক্ষণিক গঠন পড়তে পারি। এছাড়াও আরো কিছু পড়া আছে, হ্যাঁ যকৃত থেকে আরো কিছু পড়া আছে। যকৃতের রোগগুলা পড়বো এখন। দেখো, যকৃত থেকে কি পড়ছি? যকৃতের আবরণ কি, খণ্ড কয়টা, কি উৎপাদন করে, তারপর হচ্ছে যকৃতের ওজন কত, রং কি, তারপর হচ্ছে কি অবস্থান কোথায়, এই জিনিসগুলো আমরা পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এবার পড়বো হচ্ছে যকৃতের রোগ কি হইতে পারে। রোগ, তাহলে কয় নাম্বার পয়েন্ট ছিল? 8 না 9? ধরো 9 হবো, তা 8 না 9 ছিল, খেয়াল নাই। তো রোগ নিয়ে পড়বো, ঠিক আছে? রোগ নিয়ে পড়বো, কি কি রোগ হইতে পারে যকৃতের মধ্যে, ঠিক আছে? তো এটা আমরা এখন রোগ নিয়ে পড়বো। পিত্ত লবণ টপিকটা বুঝাই দেন প্লিজ। হ্যাঁ, পিত্ত লবণ হচ্ছে কি, পিত্তের মধ্যে একটা পিত্তের মধ্যে পিত্ত লবণ থাকে, পিত্ত রঞ্জক থাকে। পিত্ত লবণ কয় রকমের? 2 রকমের, সোডিয়ামের যৌগ এবং পটাশিয়ামের যৌগ। সোডিয়াম গ্লাইকোকুলেট আর টরোকুলেট, 2 রকমের যৌগ মনে রাখবা। গ্লাইকোকুলেট যৌগ আর এটা কি টরোকুলেট যৌগ। জাস্ট নামটা মনে রাখতে চলবে, এখানে বিস্তারিত বলা লাগবে না, ঠিক আছে? পিত্ত লবণ কার উপরে কাজ করে? স্নেহ জাতীয় পদার্থের উপরে কাজ করে, বুঝছো? এটা বলছি। তো পিত্ত লবণ 2 রকমের আছে, জাস্ট এই নামটা মনে রাখলে চলবো, ঠিক আছে? এখানে আর তেমন কিছু জানার দরকার নাই। এটা কাজ করে হচ্ছে কার উপরে? স্নেহ জাতীয় পদার্থের উপরে। এতটুকু মনে রাখলে এনাফ। আচ্ছা,
কজন আছে আমাদের লাইভে? 19 জনের মতো থাকো। তোমরা যারা ক্লাস করতে চাও বা ভালো লাগে বা মনে করো যে করলে উপকার হইব, তোমরা থাকো, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। রোগ কি আছে দেখো, অনেক সময় এমন হইতে পারে যকৃতটা অনেক বড় হয়ে গেছে। যকৃত কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। যকৃত অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে, অস্বাভাবিকভাবে। তাহলে আমি লিখি, একটা টপিকের নাম হলো হেপাটোমেগালি। হেপাটোমেগালি, হেপাটোমেগালি। হেপাটো মানে যকৃত, আগেই বলছিলাম, এখানে বলে রাখছি। আর মেগা মানে হচ্ছে বড়, তার মানে যকৃত যদি কোনো সময় বড় হয়ে যায়, যকৃত যদি কখনো বড় হয়ে যায় তাহলে বলে কি? হেপাটোমেগালি, বুঝছো? তাহলে যদি হৃৎপিণ্ড বড় হয়ে যায় তাহলে কি বলবো? কার্ডিওমেগালি। মেগা মানে তো বড়, ঠিক আছে? মেগা মানে হচ্ছে সব বড়। আমরা অনেক সময় বলি না মেগা এক্সাম, ঠিক আছে? মেগা ক্লাস মানে বড় ক্লাস, ঠিক আছে? মেগা শব্দের অর্থ কি? বড়। মেগা শব্দের অর্থ কি? বড়। আর হেপাটো মানে যকৃত, ঠিক না? আর তাহলে হৃৎপিণ্ডটা আমরা আমাদের গ্রিক ভাষায় বলা হয় কার্ডিও বা কার্ডিয়াক। তাহলে হৃৎপিণ্ড যদি বড় হয়ে যায় আমরা বলবো কি? কার্ডিওমেগালি, ঠিক না? এরকম ভাবে কি আমরা শব্দ থেকে অনেক কিছু আনসার করে ফেলতে পারি না? চাইলে পারি কিন্তু, বুঝছো? তাহলে মনে রাখো, একটা হচ্ছে যকৃত অনেক সময় বড় হয়ে যায় বলে কি? হেপাটোমেগালি। 2 নাম্বার আরো কিছু কথা, সেটা হলো যে এমন অনেক সময় এমন হতে পারে, অনেক সময় কি হতে পারে? একটা সমস্যা হতে পারে, যেটা হলো যে হেপাটাইটিস। খুবই কমন একটা টাইপ, হেপাটাইটিস। আমি কত ক্লাসে বলছিলাম, কোনো কথা হচ্ছে আইটিস থাকলে প্রদাহ বোঝায়। কি বোঝায়? প্রদাহ বোঝায়। আইটিস থাকলে কি বোঝায়? প্রদাহ বোঝায়। হেপাটা মানে তো যকৃত, যকৃতের প্রদাহ হওয়ারে বলে হেপাটাইটিস, বুঝছো? তো হেপাটাইটিস টপিকটা নিয়ে তোমরা কিন্তু ইয়াতে পড়বা। আমি কি তোমাদের ভুটানের যে 4 নম্বর অধ্যায় অণুজীব, তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বা বায়োলজি ফার্স্ট পেপারের 4 নম্বর অধ্যায় নাম্বার অণুজীবের মধ্যে হেপাটাইটিস যে রোগটা আছে এটা নিয়ে ভালো করে আলোচনা করা আছে, বুঝছো? তো ওখান থেকে হেপাটাইটিস সম্পর্কে আরো বিস্তারিত পড়ে নিবা। তাহলে এটা সম্পর্কে বিস্তারিত কোথায় পাবো? অণুজীব অধ্যায়ে। তাহলে ভুটানি বা বায়োলজি ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারের, ঠিক আছে, কোথায় পাবো? অণুজীব অধ্যায়। অণুজীব অধ্যায়ে এটা বিস্তারিত পাবো, ঠিক আছে? তো হেপাটাইটিস নিয়ে বিস্তারিত দেখে নিবা যে কি কি হয় না হয়, ঠিক আছে? হেপাটাইটিস অনেক রকমের টাইপের আছে। 3 নম্বর পড়বা যেটা রোগগুলা, আরেকটা হলো যে হেপাটিক এনসেফালোপ্যাথি। হেপাটিক কি? এনসেফালোপ্যাথি। হেপাটিক এনসেফালোপ্যাথি। আমি একাডেমিক থেকে অ্যাডমিশন যা লাগবে সব পড়াই দিচ্ছি, বুঝছো? সো একটু টাইম লাগলে তুমি টেনশন করবা না, যা পড়বা ভালো করে পড়বা। আমার কথা হলো যা পড়বো ক্লিয়ারলি পড়বো, ভালো করে পড়বো, ঠিক আছে? তো হেপাটিক মানে যকৃত বুঝছি, এনসেফালোপ্যাথি মানে হচ্ছে সে কি হয়ে গেছে? ব্যর্থ। এনসেফালোপ্যাথি মানে ব্যর্থ, ঠিক আছে? খেয়াল রাখবে, ব্যর্থ। কিসে ব্যর্থ? ব্যর্থ বিষ অপসারণে ব্যর্থ, বুঝছো? বিষ অপসারণে ব্যর্থ। তো অনেক সময় এমন হইতে পারে, যে আমাদের যকৃত কিন্তু কি করে জানো? বিষ অপসারণ করে। আমরা যদি মনে করি বিষ খেয়ে ফেলছি, তো যকৃত যতক্ষণ বাচ্চা আছে ততক্ষণ তোমার বিষটারে অপসারণ কইরা ধ্বংস কইরা তোমার বাঁচায় রাখতে চেষ্টা করবো, বুঝছো? যকৃতের কাজ কি? আমরা বিষ খেয়ে ফেললে বা অতিরিক্ত কোনো টক্সিক জিনিস খেয়ে ফেললে, বিষাক্ত জিনিস খেয়ে ফেললে বা যদি আমাদের পরিবর্তন চলে যায় তখন কি করে? এই যকৃতটা এটা নিষ্ক্রিয় করে ফেলে, বুঝছো? যকৃতের কাজ এটা একটা যকৃতের কাজের মধ্যে পড়বে। তো কখনো যদি বিষ অপসারণে ব্যর্থ হয়, কি অপসারণে? বিষ অপসারণে ব্যর্থ হইলে, বিষ অপসারণে ব্যর্থ, বুঝছো? বাট তাহলে কি হয়? আমাদের এই রোগটা হয়, বুঝছো? এটা বলে হেপাটিক এনসেফালোপ্যাথি। তো তোমরা অপশনে আসতে পারে রোগীতে বিষ অপসারণে ব্যর্থ হলে এটা কি বলে? হেপাটিক এনসেফালোপ্যাথি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারতেছো, অনেকেই বুঝতে পারতেছো। হ্যাঁ ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা লেখতে থাকো সাথে, আমি কিন্তু সময় দিয়ে লেখার জন্য, কারণ আমার ফোন আছে, আমি তোমাদের কমেন্ট দেখতেছি, ঠিক আছে? আচ্ছা 4 নাম্বার আরেকটা রোগের কথা পড়বা, সেটা হলো যে বার্ড-কোয়ারি সিনড্রোম। বার্ড-কোয়ারি সিনড্রোম, ঠিক আছে? তো এটা কি তেমন কিছু বোঝার দরকার নাই। সিনড্রোম মানে লক্ষণ, একটু জেনে রাখো। কিন্তু এটা কি তেমন কিছু জানার দরকার নাই। মনে রাখবা যে কেন হয়, এটা জাস্ট এটুকু মনে রাখো, ঠিক আছে? কেন এই রোগটা হয় এটা মনে রাখবা। আমাদের যকৃতের শিরা, তার নাম দিব কি বলো তো? হেপাটিক শিরা নাম দিব না, কারণ কি? হেপাটো মানে তো যকৃত, শিরা বললাম, তো আমরা হেপাটিক ভেইন বলতে পারি না। তো কখনো যদি এমন হয় যকৃতের শিরার মধ্যে ব্লক হয়ে গেছে, ব্লক মানে আটকে গেছে, যকৃতটা কি করতে পারতেছে না, আর কাজ করতে পারতেছে না, শিরাটা আর কাজ করতে পারতেছে না, তখন যে রোগটা হয় নামে বার্ড-কোয়ারি সিনড্রোম। এটা কিন্তু তোমাদের আজমল স্যারের বই পাবে না, অন্য বই থেকে নিতেছি, ঠিক আছে? একদম ক্লিয়ার করে দিতেছি। তো মনে রাখবা হেপাটিক ভেইনে যদি কি হয়? ব্লক হয়, ব্লক, ঠিক আছে? হেপাটিক ভেইনে যদি ব্লক হয় তখন এটা বলে বার্ড-কোয়ারি সিনড্রোম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই রোগগুলোর কথা যদি মাথায় রাখতে পারি আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো রোগ পর্যন্ত? বুঝতে পারছো কিনা? কোনো টপিক যদি সমস্যা হয় আমাকে লাইভেই কমেন্ট করো, তাহলে আমি তোমার টপিকটা এখনই বলে দিব, বুঝছো? তাহলে তোমার সুবিধা হবে যে এখানের পর এখানেই শেষ। সবগুলো কিন্তু বইয়ে আছে, আবার কিছু জিনিস কিন্তু অন্য বইতে নিতেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিতেছি, বুঝছো? তাহলে তোমরা যোগের সম্পর্কে এই কথাগুলো বুঝতে পারছো কিনা? রোগ নিয়া জানো সবাই বুঝতে পারছো কিনা? রোগ নিয়া
রোগ নিয়ে যা সবকিছু আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আরো কিছু কথা, গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো যে যকৃত কিভাবে কাজ করে বা পুরো মেকানিজমটা কি, ঠিক আছে। যকৃত যদি একটা আঁকি, দেখো একটা চিত্র আঁকবা যকৃতের। ধরো এরকম ধরো এটাই যকৃত, ঠিক আছে, এটাই ধরো যকৃত। চিত্র আঁকলাম যকৃত। এখন যকৃতটা কি করবে, যকৃতের ডান খণ্ড থেকে একটা নালী বের হবে, বাম খণ্ড থেকে একটা নালী বের হবে, এই দুটো একসাথে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা জানি যকৃতের সাথে কানেকশন থাকে কার, যকৃতের সাথে কানেকশন থাকে হলো পিত্তথলি। তাহলে এখানে কি ডান খণ্ড যেটা আছে, ডান খণ্ডের নিচে কি আছে আমাদের পিত্তথলি আছে। তাহলে এখানে কি আছে, পিত্তথলি আছে, ঠিক আছে। এখানে কি আছে, আমাদের পিত্তথলি আছে। এই পিত্তথলি থেকে একটা নালী আসবে, এটার নাম পিত্তনালী, ঠিক আছে। তাহলে কি হইলো, ডান খণ্ড থেকে ডান যকৃত নালী, বাম খণ্ড থেকে বাম যকৃত নালী। ডান বাম কিন্তু ফ্যাস লাগেও না, আমি যদি এভাবে দাঁড়াও, যদি এভাবে দাঁড়ালে কি এটা আমার ডান না, এটা যদি ডান হয় তাহলে এটা কি ডান যকৃত পার্ট, এই যকৃতের ডান খণ্ড, এটা কি বাম খণ্ড। এবার ডান খণ্ড থেকে ডান যকৃত নালী, বাম খণ্ড থেকে বাম যকৃত নালী আইসা একটা নালী তৈরি করবো। এই নালীর সাথে কানেকশন হবে কি পিত্তথলি থেকে আসা পিত্তনালী, তাহলে এটার নাম কি পিত্তথলি। তাহলে পিত্তথলিটা কই আছে দেখছো, ডান খণ্ডের নিচে, ডান খণ্ডের নিচে। আমরা কিন্তু এক্সাক্ট চিত্র আঁকি নাই, যাতে বোঝার জন্য সহজ করে আঁকছি, ঠিক আছে। এটার নামে কি পিত্তথলি। তো পিত্তথলিতে কি থাকে, পিত্তরস থাকে অবশ্যই, ঠিক না। তাহলে আমি যদি বলি পিত্তরস উৎপাদন করে কে, এর আনসার কি হবে বলো তো, পিত্তরস উৎপাদন করে কে, পিত্তরস উৎপাদন করে কে বলো। বিধান কুমার ঘোষকে থ্যাংক ইউ, হাইলাইট দিছে যাতে অনেক ফ্রেন্ড আসে। স্যার সিরিয়াল ভাবে পড়াইন, খাতায় নোট করবো। হ্যাঁ শোনো, আমি যেভাবে পড়েছি এভাবে পড়ো, আমি সিরিয়াল অনুযায়ী পড়াইতেছি। যেমন আমি প্রথম মুখ থেকে শুরু করছি, আস্তে আস্তে গলবিল অননালী পড়াইছি, তারপর হচ্ছে তোমার ইয়েতে চলে গেছি। তুমি মনে প্রথম ক্লাস করতেছো আশিক আহমেদ নাকি, আমি তো গত আরো 2টা ক্লাস নিয়েছি, এটা 3 নাম্বার ক্লাস, এটা কিন্তু 3য় ক্লাস, বুঝছো, এটা কিন্তু 3য় ক্লাস, কিন্তু আগে 2টা ক্লাস কিন্তু সিরিয়ালে পড়াইছি বইয়ের। তোমরা ফ্রেন্ডদের জানাই দিতে পারো তো, যারা শেয়ার করো নাই এখনো শেয়ার করে দাও, ঠিক আছে, শেয়ার করে দাও। পরে লাগলে এটা ডিলিট করে দিও টাইমলাইন থেকে, বুঝছো। এখন শেয়ার করে দাও যাতে অনেকে আমাদের ক্লাসে আসে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তোমার সমস্যাটা হয়েছে, আমি বইয়ের 2টা ক্লাস নিয়ে ফেলছি তো। আচ্ছা, তাহলে এখান থেকে একটা নালী আসে, এখান থেকে নালী আসে, আর এখান থেকে নালী আসে, আইসা কি একসাথে হয়, একসাথে হয়। এখন আমরা যদি পাকস্থলীটা আঁকি এদিকে, ঠিক আছে, পাকস্থলীর এদিকে আছে কি আমাদের পাকস্থলী শেষ হয়েছে, এদিকে মনে করেন আমাদের কি আছে, আমাদের ডিউডেনাম আছে, কি আছে ডিউডেনাম, কি আছে ডিউডেনাম, পাকস্থলী ডিউডেনাম আছে, ঠিক আছে। এরকম ভাবে ডিউডেনাম ডিউডেনাম শুরু হবে আর কি, ঠিক আছে। তাহলে পাকস্থলী আছে, পাকস্থলীর ডান দিকে আছে কি যকৃত, পাকস্থলীর ডান দিকে আছে কি যকৃত। আচ্ছা, এখন কি হলো তাহলে ঘটনাটা, এখানে আরেকটা গ্রন্থি থাকে আমরা জানি, নাম কি অগ্নাশয়। এখানে থাকে কি অগ্নাশয়, এখানে থাকে কি অগ্নাশয়, যেমন রাখবা এখানে থাকে হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় থাকে এরকম পাতার মতো একটা, ওর থেকে এটা কি অগ্নাশয়, বুঝছো, অগ্নাশয়। তো অগ্নাশয় থেকে কি বিস্তারিত কিন্তু আমরা পড়াইছি অগ্নাশয় কি। তাহলে অগ্নাশয় থেকে একটা নালী আসে, এই নালীটা যুক্ত হয় কার সাথে, এইদিকে এসে যুক্ত হয়। দেখো এই জিনিসটা বোঝার চেষ্টা করবা কি লিখতেছি আমি, ঠিক আছে। তো এখান থেকে এসে এই যে নালীগুলো একসাথে হয়েছে হওয়ার পর এই যে এই নালীটা, এই যে এই নালীটা আমি বুঝাই দিতেছি, চিন্তার কারণ নাই। এই নালীটা একসাথে এখানে যুক্ত হয়, বুঝছো, একসাথে এই জায়গায় যুক্ত হয়। কি হলো দেখো তো, আমি বলি মনোযোগ দাও যদি না বুঝো। ডান খণ্ড থেকে ডান নালী আসলো, ডান যকৃত নালী আসলো, বাম খণ্ড থেকে বাম যকৃত নালী আসলো, তারা একসাথে হইলো একটা নালী তৈরি করলো, তারা একসাথে হয়ে কি করলো একটা নালী তৈরি করলো। এই নালীর সাথে যুক্ত হয়েছে কি পিত্তথলি থেকে আসা পিত্তনালী, দেখো পিত্তথলি থেকে আসা পিত্তনালী কি এই নালীর সাথে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর আবার এই দুটো একসাথে হওয়ার পর অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় নালী এসে এর সাথে কানেক্টেড হয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা লেখে বোঝাই, দেখো বাম খণ্ড থেকে একটা জিনিস আসছে, ডান খণ্ড থেকে একটা জিনিস আসছে। বাম খণ্ড থেকে আসতে হলে বাম যকৃত নালী কি আছে, বাম যকৃত নালী, ঠিক আছে। বাম খণ্ড থেকে আসছে বাম যকৃত নালী, ডান খণ্ড থেকে আসছে কি ডান যকৃত নালী, ঠিক আছে। ডান খণ্ড থেকে আসছে কি ডান যকৃত নালী। এখন বাম খণ্ড থেকে ডান যকৃত নালী এই দুটো একসাথে হয়ে গেছে, কি হয়ে গেছে একসাথে হয়ে গেছে। এখন একসাথে হয়ে যাওয়ার পর একটা নাম নিছে, দেখো তো এটা একসাথে হয়ে গেছে না, এই জায়গার মধ্যে একসাথে হয়ে গেছে কিনা, একসাথে হয়ে গেছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, তাহলে আমরা এই পার্টটা মুছে দিতে পারি, পাকস্থলী তো আমার এখানে লাগবে না, পাকস্থলী এই জায়গায় আমার লাগবে না, ঠিক আছে। আমরা জাস্ট ডিউডেনাম নিয়ে কাজ করব, কারণ আমরা এই রসগুলো কিন্তু কোথায় কাজ করে, এই রসগুলো কিন্তু আমাদের কাজ করে হচ্ছে ডিউডেনামে গিয়া, ঠিক না, ডিউডেনামিকে কাজ করে। আচ্ছা, তাহলে এবার আসো এই যে এই দুটো একসাথে হয়ে গেছে নামটা দিমু কি,
নাম দিব হচ্ছে অভিন্ন যকৃত নালী, নাম দিব কি অভিন্ন। অভিন্ন মানে হচ্ছে ভিন্ন না, ওইটা মানে কি ভিন্ন না, ভিন্ন না মানে তো সেম সেম, ঠিক না? অভিন্ন যকৃত নালী। তাহলে দুইটা নালী মিললা যকৃত থেকে আসা দুইটা নালী মিললে একটা নালী তৈরি করলো। এই নালীর সাথে যুক্ত হয়েছে পিত্তথলি থেকে আসা পিত্তনালী। এর সাথে কি যুক্ত হয়েছে? পিত্তথলি থেকে আসা পিত্তনালী, পিত্তনালী এর যুক্ত হয়েছে কি পিত্তনালী, ঠিক আছে? তাহলে তখন আরেকটা নাম হইব, তখন আমরা নাম দেব অভিন্ন যকৃত পিত্তনালী। নাম দেব কি অভিন্ন যকৃত পিত্তনালী, কারণ যকৃত নালী তো আছেই, তার সাথে পিত্তনালী তো যুক্ত হয়েছে, ঠিক না? তাহলে দেখো এই দুটা মিললে অভিন্ন, এই দুটা মিললে কি তৈরি করছিল? এই দুটা মিলে তৈরি করছিল হচ্ছে, এমনি চিন্তা করো, এই দুটা মিলে তৈরি করছে কি এই যে এই নালীটা, এই যে এতটুকু পাটটা দেখো, এই যে এতটুকু পাটটা, এই যে এতটুকু পাটটা, ঠিক আছে? এতটুকু পাটটা কি বলে? এই যে এই পাটটা, এই পাটটা বলে কি অভিন্ন যকৃত নালী। এই দুটো একসাথে হয়ে একটা নালী তৈরি করছে না, অভিন্ন যকৃত নালী। এর সাথে কানেকশন হয়েছে কার? এর সাথে কানেকশন হচ্ছে আমাদের এই পিত্তথলি থেকে আসা পিত্তনালী, এটা হলো পিত্তনালী, ঠিক আছে? তখন আমরা নাম দেবো কি অভিন্ন যকৃত পিত্তনালী, অভিন্ন যকৃত পিত্তনালী, অভিন্ন যকৃত পিত্তনালী, ঠিক আছে? অভিন্ন যকৃত পিত্তনালী। এই অভিন্ন যকৃত পিত্তনালীর সাথে অগ্নাশয়ের নালী এসে যুক্ত হয়েছে, বুঝছো? অগ্নাশয়ের নালী এসে এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে? অগ্নাশয় নালী কি বলে বলো তো, কে বলতে পারবা? একটা আমার নাম বলছিলাম, যে পারো কমেন্ট করো যে অগ্নাশয় নালীরে কি বলে, ইংরেজিতে কি বলে? অগ্নাশয় নালীকে ইংরেজিতে কি বলে জানাও তো আমাকে, গত ক্লাসে কিন্তু পড়াইছি। কি বলতে পারবো অগ্নাশয় নালী ইংরেজিতে কি বলে? ওই পাশটা কি দেখা যায় না নাকি? ওই পাশটা তো দেখা যাইতেছে না নাকি? হালকা একটু ওইদিকে, আমরা ক্যামেরাটা হালকা একটু ওইদিকে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে অভিন্ন যকৃত নালী আছে, এটার সাথে যুক্ত হবে কি অগ্নাশয় নালী, অগ্নাশয় নালী, ঠিক আছে? অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী, তখন এই এটা নিয়ে ডিউডেনামে উন্মুক্ত হবে, দেখছো? তাহলে এখানে কি কি রস কাজ করতেছে চিন্তা করো তো। যকৃত থেকে আসা, আমরা জানি যকৃত থেকে উৎপন্ন হইলো পিত্তরস, তাহলে পিত্তরস কাজ করতেছে। অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস কাজ করতেছে। আবার এগুলো অন্ত্র না, ডিউডেনাম মানে একটা অন্ত্রের পার্ট না, তাহলে এখানে কাজ করবে আন্ত্রিক রস, ঠিক আছে? তাহলে মনে রাখবা ক্ষুদ্রান্তে 3 ধরনের রস কাজ করে। পিত্তথলি থেকে পিত্তরস, যেটা যকৃত থেকে উৎপন্ন হয়েছে, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, আর একটা হলো আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস। তাহলে 3 ধরনের রস এসে কিন্তু আমাদের এখানে কাজ করে ডিউডেনামে, বুঝছো? এই জন্যই প্রথমে লিখে দিয়েছিলাম, ক্লাসের প্রথমে লিখে দিয়েছিলাম যে ডিউডেনামে সবচেয়ে বেশি পরিপাক হয়, ঠিক আছে? পাকস্থলীতে পাকস্থলী থেকে খাবারটা কোথায় চলে যায়? ডিউডেনামে চলে যায়। এবং এখানে 3 ধরনের রস কাজ করে, অনেক 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 বেশি এনজাইম, অনেক অনেক বেশি পরিপাক হবে, বুঝছো? সো এই জায়গার মধ্যে পরিপাক হয় বেশি। আর এরপরের অংশটা জেজোনামে সবচেয়ে বেশি শোষণ হয়, ঠিক আছে? ডিউডেনাম কি জেজোনাম, ডিউডেনাম সম্পর্কে 2টা গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে? আশা করি তোমরা মনে রাখতে পারবা, ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝছো। তাইলে তাইলে এটা কোথায় উন্মুক্ত হয়? ডিউডেনামে উন্মুক্ত হয়, ডিউডেনামে উন্মুক্ত হয়, ডিউডেনামে উন্মুক্ত হয়, ডিউডেনামে উন্মুক্ত হয়, ঠিক আছে? ডিউডেনামে উন্মুক্ত হয়। ডিউডেনামের কোন অংশ? একটা অংশ আছে অ্যাম্পুলা অফ ব্যাটার, অ্যাম্পুলা ব্যাটার অংশ, ঠিক আছে? তাহলে ভালো করে মনে রাখবা ডিউডেনামের কোন অংশে? অ্যাম্পুলা অফ ব্যাটার, বা ব্যাটারের অ্যাম্পুলা বলা হয়, ব্যাটারের অ্যাম্পুলা। তাহলে অ্যাম্পুলা 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 অফ ব্যাটার, অফ ব্যাটার, ঠিক আছে? তাহলে ডিউডেনামের কোন অংশ উন্মুক্ত হয়? অ্যাম্পুলা অফ ব্যাটার, মনে রাখো, ঠিক আছে? অ্যাম্পুলা অফ ব্যাটার। তাহলে দেখতেছো পুরো ঘটনাটা কি হইতেছে? এটা কিন্তু বোঝার জিনিস যে যকৃতের ডান খণ্ড থেকে ডান যকৃত নালী, বাম খণ্ড থেকে বাম যকৃত নালী, যদি একসাথে কানেকশন হয়ে যাব, নাম হয়ে যাব অভিন্ন যকৃত নালী, ঠিক আছে? অভিন্ন যকৃত নালী। এই নালীর সাথে যুক্ত হবে পিত্তথলি থেকে আসা পিত্তনালী, কারণ পিত্তথলিটা তো যকৃতের নিচেই আছে, ঠিক না? তো পিত্তথলি পিত্তনালীটা একসাথে কানেকশন হলো, তাহলে ওদিকে ছিল অভিন্ন যকৃত নালী, পিত্তথলি থেকে আসলো পিত্তথলি থেকে আসলো কি পিত্তথলি থেকে আসলো হইলো আমাদের পিত্তনালী। তখন আমরা নাম দিব অভিন্ন যকৃত পিত্তনালী, কারণ কি যকৃত নালীও যুক্ত হয়েছে, পিত্তনালীও যুক্ত হয়েছে। আবার অভিন্ন যকৃত পিত্তনালীর সাথে যুক্ত হবে আমার অগ্নাশয়ের যে অগ্নাশয়িক নালী, তো এটারে ইংরেজিতে বলা হয় উইরসাং অফ ডাক্ট বা ডাক্ট অফ উইরসাং, ঠিক আছে? ডাক্ট অফ উইরসাং বলা হয়। হ্যাঁ, প্যানক্রিয়াটিক ডাক্ট বলছো, এই তো আমি জয়ন্তিকার আনসারটা শুনতে চাইছিলাম। উইরসাং নালী, হ্যাঁ পদ্ম তো সবার আগে বলছে, হ্যাঁ উইরসাং নালী অথবা ডাক্ট অফ উইরসাং, উইরসাং বিজ্ঞানীর নাম, বুঝছো? আচ্ছা, এই নালীর সাথে যুক্ত হয়ে শেষ পর্যন্ত ডিউডেনামে আসে। ডিউডেনামে কোন অংশে আসে? নাম বলবা অ্যাম্পুলা অফ ব্যাটার, ঠিক আছে? তো তোমার একটু জানাই রাখি, না জানলেও খুব বেশি অসুবিধা নাই। সেটা হলো যে মেডিকেলে গিয়া তুমি জানবা ডিউডেনামে 4টা অংশ আছে। কয়টা অংশ? 4টা অংশ। এই 4টা অংশের মধ্যে 2 নাম্বার যে অংশ আছে, সেই 2 নাম্বার অংশে গিয়ে মূলত এই রসগুলা কাজ করে, বুঝছো? তাহলে জাস্ট লিখে রাখতে পারো দ্বিতীয় অংশে,
দ্বিতীয় নম্বরের দ্বিতীয় অংশে। আর দ্বিতীয় অংশের স্পেশাল একটা জায়গার নাম হলো, দ্বিতীয় অংশের স্পেশাল একটা জায়গার নাম হলো অ্যাম্পল অফ ব্যাটার। বুঝছো? এই জিনিসটা বুঝছো কিনা? এই যে এই জায়গা, এই জায়গা, ঠিক আছে, এই যে পুরো ঘটনাটা একটা কি গাছের মতো হয়ে গেছে না, একটা গাছের মতো একটা শাখা প্রশাখা বাইরে হয়ে গেছে না, এই জিনিসটার নাম হলো হেপাটোবিলিয়ারি ট্রাক্ট। মনে রাখো এই পুরো জিনিসটার নাম কি? তাহলে এই পুরো যে ঘটনাটা বললাম, এই যে পুরো ঘটনাটা বললাম, এই যে পুরো ঘটনাটা বুঝলাম, যদি কেউ না বুঝে বলো যে ভাই আমার এটা আবার বুঝাই দেন, ঠিক আছে, আমি বুঝাই দিব। এই পুরো ঘটনাটা বলা হয় হেপাটোবিলিয়ারি ট্রাক্ট, হেপাটোবিলিয়ারি ট্রাক্ট, ঠিক আছে। এটা কিন্তু বেসিকের জন্য লাগবে, সৃজনশীল খুব আসে না, তবে এখানে অনেক প্রশ্ন করা যেতে পারে। হেপাটোবিলিয়ারি ট্রাক্ট, ট্রাক্ট, বুঝছো? এই পুরো ঘটনাটা বলে। তাহলে কোন কোন নালী মিললে কি কি হইলো, শেষ পর্যন্ত কেমনি গিয়ে কাজ করে, এই জিনিসটা তোমরা বুঝছো বলো তো? এই জিনিসটা সবাই বুঝছো কিনা? এই জিনিসটা সবাই বুঝছো কিনা বলো তো? সবাই কি বুঝতে পারছো এই জিনিসটা? হ্যাঁ, আবার একটু বলে দিই। আচ্ছা, সাকিব বলছে আবার একটু বলে দেন। শোনো, তাহলে চিত্রটা আবার রাখি, দেখো যারা বুঝো না চিত্রটা আমি আবার রাখি। তাহলে এটা তো বুঝছো এই পুরো জিনিসটা কি বলে, হেপাটোবিলিয়ারি ট্রাক্ট, হেপাটোবিলিয়ারি ট্রাক্ট। তাহলে আমি আবার চিত্রটা আবার একটু আঁকি, ঠিক আছে। দেখো এই হইলো আমাদের যকৃত, ঠিক আছে, যকৃত, ঠিক আছে। যকৃতর ডান পাশ থেকে ডান, এটা কিন্তু ডান, বুঝতেছো? আমি যদি এভাবে যদি দাঁড়াই, এইভাবে যদি দাঁড়াই, তাহলে এটা ডান পাশ না? তাহলে এটা ডান, ডান পাশ থেকে আসবে একটা নালী, ডান যকৃত নালী। বাম পাশ থেকে একটা নালী আসবে, বাম যকৃত নালী। এবং এই দুটো একসাথে হয়ে যাবে, এই দুটো কি একসাথে হয়ে যাবে? তাহলে দেখো তো, ডান খন্ড থেকে ডান যকৃত নালী, বাম খন্ড থেকে বাম যকৃত নালী, এই দুটো একসাথে হয়ে গেছে কিনা? এই যে একসাথে হয়ে গেছে, এই জিনিসটার নাম হলো অভিন্ন যকৃত নালী। তাহলে এটা কি অভিন্ন যকৃত নালী, এটা কি অভিন্ন যকৃত নালী। এখানে যুক্ত হয়ে হলো এর নিচে থাকা একটা পিত্তথলি আছে, পিত্তথলি আছে, এর নিচে কি আছে? পিত্তথলি আছে। পিত্তথলিটা এই জায়গায় কানেকশন ঘটে, ঠিক আছে, পিত্তথলি। তাহলে বলতো পিত্তথলি, এটা তো পিত্তথলি, এটা হচ্ছে পিত্তথলি, পিত্তথলি থেকে আসবে কি পিত্তনালী, এটা হচ্ছে পিত্তনালী, ঠিক আছে। তাহলে অভিন্ন যকৃত নালীর সাথে এটা তো অভিন্ন যকৃত নালী, এটা কি অভিন্ন যকৃত নালী, এটার সাথে যুক্ত হবে কি পিত্তথলি থেকে আসা পিত্তনালী। দেখো পিত্তনালীটা কি কানেকশন এই জায়গার মধ্যে হবে, তখন এটার নাম দেবো কি? তখন এটা একসাথে হয়ে গেছে না বলতো, যেখানে যকৃতের পার্টও আছে, পিত্তথলির পার্টও আছে। তাহলে আমরা বলতে পারি কি না এটা হচ্ছে অভিন্ন। অভিন্ন কেন বলা হয়েছে বলতো? ভিন্ন না, ভিন্ন না মানে কি সেম, একই একই একই, ঠিক আছে না, একসাথে হয়ে গেছে না, জানে একই না বলতে আছে। তো এর নাম কি? অভিন্ন। এই যে এর নাম হচ্ছে অভিন্ন যকৃত পিত্তনালী, কারণ যকৃত নালীও আছে, পিত্তনালীও আছে, ঠিক আছে। তো এই জিনিসটা কানেকশন ঘটে হচ্ছে আমাদের যে কি আছে, আমাদের যে অগ্নাশয় আছে, অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় নালী, এই সবগুলো একসাথে হইয়া আমাদের কাজ করে হচ্ছে কোথায়? কাজ করে হচ্ছে আমাদের ডিউডেনামে। ডিউডেনাম তো চিনছো, ক্ষুদ্রান্তের যে প্রথম পার্ট, এটা হলো ডিউডেনাম, এই ডিউডেনামে কাজ করে, বুঝছো? ডিউডেনামে কোন অংশে কাজ করে? এই অংশটার নাম হলো অ্যাম্পল অফ ব্যাটার, বুঝছো? তো এই এবার বুঝছো কিনা দেখো, ডান যকৃত নালী, বাম যকৃত নালী, উপর হলো অভিন্ন যকৃত নালী, এর সাথে কানেকশন ঘটলো কার? পিত্তনালী। পিত্তনালীটা একসাথে হইয়া অভিন্ন যকৃত পিত্তনালী, এর সাথে কানেকশন হলো কি ওরিসান ডাক্ট বা অগ্নাশয় নালী, দেয়া যাচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় নালী কানেকশন হইয়া এটা কাজ করে কোথায়? ডিউডেনামের। ডিউডেনাম তো বুঝছো, ডিউডেনামের জন্য এলোয়াম, তাহলে পাকস্থলীর পর অংশটা হলো ডিউডেনাম, ঠিক না? ডিউডেনামে উন্মুক্ত হয় যে জায়গায় কাজ করে এটা বলে কি অ্যাম্পল অফ ব্যাটার, অ্যাম্পল অফ ব্যাটার, ঠিক আছে। তাকে বুঝতে পারছো কিনা বলো তো? এই আশিক আহমেদ এভাবে বলো না, আশিক আহমেদ এভাবে বলো না, শোনো, হে না বুঝতেই পারে, এমন তো হইতে পারে তুমি সবকিছু বুঝবা, সে আবার এমন হইতে পারে যে তুমি যেটা এভাবে বলবা না কখনো করো, ঠিক আছে। কম জানতেই পারে, বেশি জানতেই পারে, সে বুঝতেই পারে, না বুঝতে পারে, অথবা আমি না বুঝাইতে পারতে পারি, এমন কিছু হইতে পারে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আশা করি এই হেপাটোবিলিয়ারি ট্রাক্ট ঘটনাটা কেমনে ঘটে এই জিনিসটা আমরা বুঝছি, ঠিক আছে। এটা চিত্র আইকা এইভাবে লিখে রাখবে, তাহলে নেক্সট বার যখন রিভিশন দিবা দেখবে তুমি সহজে বুঝতে পারতেছো, বুঝছো? ওকে, তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে যকৃতের আমরা এই জিনিসটা পড়ছি, তা আমরা বলো তো যকৃত যেহেতু পড়তেছি, যকৃতের আমরা কি বলি? হেপাটো, ঠিক না? হেপাটো মানে তো যকৃত, তাহলে যকৃতের কোষকে কি বলবো? হেপাটোসাইট, কি বলবো? হেপাটোসাইট বলবো, হেপাটোসাইট, ঠিক আছে, হেপাটোসাইট। তাহলে হেপাটো মানে যকৃত, সাইট মানে হচ্ছে কোষ। তো
দুইটা কিওয়ার্ড লেখা রাখো, তোমরা বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে। সাইট মানেও কোষ, ব্লাস্ট মানেও কোষ লেখা রাখতে পারো, দেখুন অনেক জায়গায় কাজে লাগবে। আমরা কোষ চিনবো কেমন, একটা শব্দ দেখে বুঝবো কেমন এটা কোষ বুঝাইছে, মনে রাখবা। ব্লাস্ট মানেও কোষ, সাইট মানেও কোষ বোঝায়, ঠিক আছে। তবে এটা হচ্ছে অপরিণত কোষ, যেটা পরিণত হয় নাই বা অ্যাডাল্ট বা ম্যাচিউর হয় নাই, ঠিক আছে। আর এটা হচ্ছে পরিণত কোষ, এটা ইউজ করা হয়, ঠিক আছে। তোমরা সারা বই অনেক জায়গায় পাবে কথাগুলো, যে অপরিণত ব্লাস্ট ইউজ করছে অথবা সাইট ইউজ করছে, ঠিক আছে। তো এই কথাগুলো তাহলে হেপাটোসাইট মানে কি, যকৃতের কোষ, ঠিক না। তো যকৃতের কোষগুলো কেমন হয়, যকৃতের কোষগুলো হয় সৌরভুজাকার, এরকম সৌরভুজাকার হয়, ঠিক আছে। এরকম এরা পাশাপাশি আবার তাহলে কি হয়, সৌরভুজাকার হিসেবে থাকে, সৌরভুজাকার থাকে, বুঝছো। আমরা যদি একটা কোষ কয়েকটা আঁকি, দেখো কোষগুলো কয়েকটা আঁকি, ঠিক আছে। এরকম ভাবে অনেকগুলা কি থাকে, এরকম ভাবে সৌরভুজাকার কোষ থাকে অনেকগুলো, ঠিক আছে, সৌরভুজাকার কোষ থাকে, বুঝছো। এগুলো বলে কি যকৃত বা হেপাটোসাইট, বুঝছো। আচ্ছা, এগুলোর মধ্যে অন্য কোষ থাকে, লোবিউল বলা হয়, লোব থেকে ছোট লোবিউল, এই কথাগুলো ইউজ করা হয়। এবং সাইনোসয়েড নামে একটা ফাঁকা স্থান, সাইনাস মানে ফাঁকা স্থান, ফাঁকা স্থানে থাকে ম্যাক্রোফেজ, আমরা আগে বলছি, ঠিক না। তো এই কথাগুলো মনে রাখো, তাহলে আশা করি এই জিনিসগুলো বুঝছো। তাহলে যকৃত সম্পর্কে যা বলা ছিল আমরা সবকিছু বলছি, ঠিক আছে। এবার আমরা যকৃতের কাজ পড়বো, কাজ, ঠিক আছে, যকৃতের কাজ পড়বো, যকৃতের কাজ পড়বো। কাজটা হচ্ছে সিকিউতে বেশি আসে, বুঝছো, কাজটা হচ্ছে সিকিউতে আসে কাজ। তো কাজের মধ্যে দুই রকমের কাজ আছে, একটা হলো সঞ্চয়ী ভূমিকা, একটা হলো বিপাকীয় ভূমিকা। সঞ্চয়ী ভূমিকা আর এটা কি বিপাকীয় ভূমিকা, বিপাকীয় ভূমিকা, ঠিক আছে। সঞ্চয় ভূমিকা মানে কি কি সঞ্চয় করে রাখে, কি কি সঞ্চয় করে রাখতে পারে। সঞ্চয় ভূমিকাটা বেশি আসে, সঞ্চয় ভূমিকা কি বেশি আসে, বুঝছো, সিকিউরিটি আসে খুব বেশি করে। তো আমরা সঞ্চয় ভূমিকা পড়বো, বিপাকীয় ভূমিকা পড়বো, ঠিক আছে। সঞ্চয় ভূমিকা পড়বো, বিপাকীয় ভূমিকা পড়বো। তো সবার আগে আমরা বিপাক কথাটা মানে বুঝে নেই, বইয়ের অনেক জায়গায় তুমি বিপাক কথাটা পাইবা, কি কথাটা পাইবা, বিপাক, বিপাক কথাটা মানে কি আমরা বুঝে নেই, দেখো বিপাক, বিপাকের ইংরেজি হলো মেটাবলিজম, মেটাবলিজম। ইজম মানে একটা প্রক্রিয়া, ইজম মানে কি একটা প্রক্রিয়া, কিসের প্রক্রিয়া, মেটা মানে পরিবর্তন, মেটা মানে কি পরিবর্তন বা চেঞ্জ, ঠিক আছে, পরিবর্তন হওয়ার প্রক্রিয়া। পরিবর্তন হইয়া একটা জিনিস বড় থেকে ছোট হইতে পারে, ছোট থেকে বড় হইতে পারে, ঠিক না। পরিবর্তন মানে তো পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ঠিক না। হ্রাস মানে কোনো একটা চেঞ্জ বা পরিবর্তন কিন্তু দুই রকম হইতে পারে, মানে ভালো থেকে খারাপ হয়, খারাপ থেকে ভালো হয়, ঠিক আছে। তো এটা মনে রাখবা, মেটা মানে পরিবর্তন বা চেঞ্জ। এই মেটাবলিজম দুই রকমের, একটা হলো অ্যানাবলিজম, অ্যানাবলিজম, আর হলো ক্যাটাবলিজম, ঠিক আছে। এটা কিন্তু বেসিক, বেসিক এর নামই বেসিক, নাম কি ক্যাটাবলিজম। এই অ্যানাবলিজমের ইংরেজি বাংলা একটা আছে, এটা আছে। তো একটা হলো উপচিতি, এটা বাংলা কি উপচিতি বিক্রিয়া, ঠিক আছে। আর ক্যাটাবলিজম মানে হচ্ছে অপচিতি, ঠিক আছে। এর বেসিক অ্যানাবলিজম কি, ক্যাটাবলিজম কি, ঠিক আছে। এবার আসো অ্যানাবলিজমে কি হয়, ক্যাটাবলিজম কি হয়, মানে আমরা কোন জিনিসটা অ্যানাবলিজম বলবো, কোন জিনিসটা ক্যাটাবলিজম বলবো, ঠিক আছে। আচ্ছা, তো কোনো জিনিস যদি ছোট জিনিস থেকে, মনে রাখবা, ছোট ছোট জিনিস মিলে যদি বড় জিনিস গঠন করে, অথবা দেহা যদি কোনো জিনিস জমা হয়, দেহা যদি কি হয় কোনো জিনিস জমা হয়, তাহলে আমরা কি বলবো, অ্যানাবলিজম প্রক্রিয়া বলবো। আচ্ছা, তাহলে আবার আসো ক্যাটাবলিজম কখন, ক্যাটাবলিজম মনে রাখবা কেটে ফেলে, ক্যাটাবলিজম মনে রাখবা কেটে ফেলে, কেটে ফেললে কি হয়, একটা বড় জিনিস ছোট হয়ে যায় না, তাহলে মনে রাখবা বড় থেকে কি হয়ে যায় ছোট। তাহলে যদি কোনো জিনিস, কোনো বড় একটা খাবার যদি ভেঙে বড় থেকে ছোট হয়ে যায়, তাহলে আমরা এটা কি বলবো, ক্যাটাবলিজম বলবো। তাহলে এটাও একটা পরিবর্তন, এটা একটা টাইপের মেটাবলিজম বা বিভাগ, কোন ধরনের বিভাগ, ক্যাটাবলিজম বা হচ্ছে অপজিটিমূলক বিভাগ, ঠিক আছে। তাহলে অপজিটি, উপজিতি, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম, মেটাবলিজম, এই কথাগুলো তোমরা অনেকবার অনেক জায়গায় পাইবা। সো একবার যদি বেশি ক্লিয়ার হয়ে যায় তুমি ধরতে পারবা কি বলে, ঠিক আছে। আবার অথবা দেহ থেকে বের হয়ে যায়, দেহ থেকে আউট হয়ে যায়, আউট বা বের হয়ে যায়, ঠিক আছে। তো কোনো জিনিস বের হয়ে যায়, তাহলে বলো তো আমাদের যে বজ্র নিষ্কাশন একটা অধ্যায় আছে, বজ্র নিষ্কাশন বা কিডনির অধ্যায়, কিডনির অধ্যায় বলো তো নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলো দেহ থেকে বের হয়ে যায় কিনা। তো বের হয়ে গেলে তখন আমরা তারে কি বলতে পারি বলো তো, তারে অবশ্যই অপচিতিমূলক একটা বিক্রিয়া বলতে পারি, অপচিতিমূলক। কারণ কি, দেহ থেকে বাইরে হয়ে গেছে না, কমে গেছে না, কমে গেছে, বের হয়ে গেছে, এই ব্যাপারগুলো অপচিতি, অপচিতি। আর এটা কি ইংরেজি হলো ক্যাটাবলিজম, ঠিক আছে। তো যদি বলি সালোক সংশ্লেষণ, তাহলে কি হবে বলো তো, সালোক সংশ্লেষণ বলো তো কার্বন ডাইঅক্সাইড পানি মিলে কি গ্লুকোজ উৎপন্ন হইতেছে না, মানে বড় যৌগ উৎপন্ন করতেছে না, ছোট ছোট জিনিস মিললে তো বড় যৌগ উৎপন্ন করতেছে, এটা কি বলবো, অপচিতি না উপচিতি বলবো, অপচিতি বলবো নাকি উপচিতি বলবো বলো তো কেউ।
যে সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড পানি মিললা গ্লুকোজ নামক একটা বড় যৌগ গঠন করতেছে, তাহলে কি এটা কি ক্যাটাবলিজম বলবো নাকি অ্যানাবলিজম বলবো? বলো বলো, এটা কি ক্যাটাবলিজম বলবো নাকি অ্যানাবলিজম বলবো? সবাই আনসার করো, ক্যাটাবলিজম নাকি অ্যানাবলিজম বলবো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে আমরা ক্যাটাবলিজম বলবো নাকি অ্যানাবলিজম বলবো? বলো। এই আশিকে আমরা চিন্তা করে বলো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড পানি এগুলা মিললা বড় একটা যৌগ গ্লুকোজ উৎপন্ন করে, ঠিক না? সূর্যের আলোর সাহায্যে। তো এটা কি ক্যাটাবলিজম নাকি অ্যানাবলিজম? এই তানজানা একটা উপস্থিতি বলছে, সিরাজুম মনিরা অর্পিতা অ্যানাবলিজম বলছে। বাকিটা একটু আনসার করার চেষ্টা করো, না বুঝলে বলো যে ভাই বুঝি নাই, তাহলে আমি আবার বলবো। আমি তো মেন কথা লিখে দিয়েছি এই জায়গায়, দেখো মেন কথাটা কিন্তু এটাই। এটা সবাই বলছে অ্যানাবলিজম। ইয়েস, অ্যানাবলিজম মানে কি? উপচিতিমূলক বিক্রিয়া। কারণ কি বলতো, ছোট ছোট কার্বন ডাই অক্সাইড পানি এগুলা মিললে বড় যৌগ উৎপন্ন করছে, ছোট থেকে বড়, তাহলে কি অ্যানাবলিজম বা উপচিতি, ঠিক আছে না? ওকে, তাহলে পরিবর্তন দুইভাবে হইতে পারে, এই জিনিসটা মনে রাখো। শ্বসন কিন্তু উল্টা, শ্বসন আমি দেখো বেসিক জানলে অনেক কিছু আনসার করা যায়। যেমন যদি আমি বলি শ্বসন প্রক্রিয়া এটা কি উপচিতি নাকি অপচিত, তোমরা যদি মানে 9 নাম্বার অধ্যায়, বোটানির 9 নাম্বার অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ে থাকো, উদ্ভিদ শারীরতত্ত্ব, ওখানে দেখবা যে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্যের একটা ছক আছে। তখন সেখানে শ্বসনরে বলা হয়েছে অপচিতিমূলক বিক্রিয়া। কি বলা হয়েছে? শ্বসনরে বলা হয়েছে অপচিতিমূলক বিক্রিয়া। কেন বলা হয়েছে? শ্বসনে গ্লুকোজ নামক একটা বড় অঙ্গ বা বড় কি বলে বড় একটা যৌগ, এটা ভেঙে অক্সিজেনের সাহায্যে ভেঙে 38টা এটিপি উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে বলতো বড় যৌগ ভেঙে ছোট ছোট জিনিস উৎপন্ন করছে না? তাহলে এটা কি আমরা ক্যাটাবলিজম বলবো না? এটা কি আমরা অপচিতিমূলক বিক্রিয়া বলবো না? বলবো। তাহলে যে বেসিক জানে সে কিন্তু এগুলো মুখস্থ করতে হবে না, বুঝছো? এছাড়া মনে রাখতে পারো যে অপচিতিতে মানে হচ্ছে অপচয়। অপচয় মানে কি? বের হয়ে যাবে না দেহ থেকে, মনে রাখো, ঠিক আছে না? বেসিক, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। বিপাক কথাটা মানে আশা করি আর কোন সময় আটকাতে হবে না, ঠিক আছে? বিপাক কথাটা মানে কি আশা করি তোমরা আর কোন সময় কনফিউশনে ভুগবে না যে মিনিংটা কি, বুঝছো? ওকে, তাহলে সঞ্চয় ভূমিকাটা আমরা আগে পড়বো। কি পড়বো আগে? সঞ্চয় ভূমিকা। সঞ্চয় ভূমিকা পড়বো। দেখো অনেকে ছন্দ দিয়ে পড়ে, অনেকে কি ছন্দ দিয়ে পড়ে। তোমার ছন্দ লাগবে না, তোমার কি ছন্দ লাগবে না, তুমি জাস্ট চিন্তা করো, আমরা যে যে খাবার খাই সব সঞ্চয় করে রাখি, মনে রাখবা, যে যে খাবার খাই সব সঞ্চয় করে রাখে। আর এক্সট্রা একটা জিনিস সঞ্চয় করে, রক্ত। নাম কি? রক্ত। কারণ রক্তযুক্ত খাবারগুলো এখান থেকে নিয়ে যায়, ঠিক না? তো মনে করো রক্ত সঞ্চয় করে, আমরা যা খাই সব সঞ্চয় করে। তাহলে আমরা কী কী খাই এবার চিন্তা করি, এবার কী কী খাই একটু চিন্তা করি। তাহলে আমি 1 মিনিট একটু পানি খেয়ে আসি, পানি খাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, আমি একটা কথাই মনে রাখবো যে আমরা যা যা খাই সব সঞ্চয় করে আর এক্সট্রা রক্ত সঞ্চয় করে। তাহলে দেখি চিন্তা করি এবার আমরা কি কি খাই। শর্করা খাই, প্রোটিন খাই, লিপিড খাই, তারপর হচ্ছে পানি তো খাই, হ্যাঁ, তারপর হচ্ছে খনিজ লবণ খাই, মানে সুষম খাদ্য 6টা প্রকার, এটা জাস্ট বলবা, ঠিক আছে? দেখো কিভাবে এই আনসার করা যায়, দেখো কিভাবে এই জিনিসটা আনসার করা যায়, আমরা এটা মনে রাখবো এখন। দেখো যখন সঞ্চয় বিভিন্ন কিন্তু সিকিউতে বারবার আসে, বারবার সিকিউতে আসে। দেখো নাম্বার 1, শর্করা সঞ্চয় করে, শর্করা সঞ্চয় করে। বলছি আমরা যা যা খাই, তো কি কি খাই? শর্করা তো খাই, শর্করা খাই। তো শর্করার মধ্যে কোন ধরনের শর্করা? মনে রাখবো গ্লাইকোজেনের কথা বলতেছি, ঠিক আছে? গ্লাইকোজেন কিন্তু গ্লুকোজ সঞ্চয় করে রাখে, মানে গ্লুকোজটা যকিতে যে রূপে সঞ্চয় থাকে এটা বলে কি? গ্লাইকোজেন, ঠিক আছে? গ্লাইকোজেন, গ্লাইকোজেন শর্করা। এই গ্লুকোজ নামক শর্করা রে যদি অতিরিক্ত হয়ে যায় তখন এটা সঞ্চয় করে রাখে যকৃত, ঠিক আছে? গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। তাহলে এটা কি শর্করা না? তারপর শর্করা খাইছি, শর্করা সঞ্চয় করে রাখতেছি কি রূপে? গ্লাইকোজেন রূপে। যেমন রাখবা গ্লুকোজ থেকে গ্লুকোজটা সঞ্চয় করে রাখে, ঠিক আছে? গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে, বুঝছো? আচ্ছা, গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। আচ্ছা, যখন অতিরিক্ত হয়ে যায়, গ্লুকোজ যখন অতিরিক্ত হয়ে যায় তখন তারা কি করবো? গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, গ্লুকোজ অতিরিক্ত হয়ে গেলে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রেখে দিব, ঠিক আছে? তাহলে একটা কাজ গেল। তুমি মেন কিওয়ার্ডটা মনে রাখতে পারলে বাকি জিনিস তুমি অটোমেটিক লিখতে পারবা, ঠিক আছে? 2 নাম্বার আসো, শর্করার পরে কি বললাম যে প্রোটিন সঞ্চয় করে রাখে, প্রোটিন সঞ্চয় করে রাখে। তোমার একটা বেসিক শিখাই, প্রোটিন কেমনে তৈরি হয়? প্রোটিন কিন্তু একটা বড় যৌগ, অ্যামাইনো অ্যাসিড দ্বারা যুক্ত হয়। কি দ্বারা হয়? অ্যামাইনো অ্যাসিড দ্বারা প্রোটিন গঠিত হয়। তাহলে মনে রাখবা অ্যামাইনো অ্যাসিড দ্বারা কি তৈরি হয়? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় একসাথে,
অনেকগুলো যদি অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়, মনে করো অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো যদি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, তাহলে তার যে জিনিসটা উৎপন্ন হয় এর নাম কি? প্রোটিন। এর নাম কি? প্রোটিন। এ মানে কি? অ্যামাইনো অ্যাসিড মিলে কি উৎপন্ন করে? প্রোটিন উৎপন্ন করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোটিনটা বাংলা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে একটা কথা আছে, অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, নাম কি? তার মানে আসলে প্রোটিন সঞ্চয় না, এটাই, বুঝছো? তো এটা প্রোটিন সঞ্চয় করে রাখে, মনে রাখবা। সুন্দর লাগাবো না, আমরা চিন্তা করে আনসার বাই করবো। তোমরা কি আমার কথা বুঝতেছো বা কঠিন লাগতেছে আমাকে বলো তো? হ্যাঁ, সারিফা বলে ফেলছো, কিন্তু এগুলো আমরা রক্ত, ভিটামিন অনেক কিছু সঞ্চয় করে। আমার কথা কি বুঝতেছো তোমরা? বলো তো ক্লিয়ারলি কি বুঝতেছো? কথা বোঝা যায় কিনা? কথা কি বোঝা যায় কিনা বলো তো? তাহলে শর্করা খাইছি, শর্করা সঞ্চয় করে রাখলো। এরপর আসো প্রোটিন। তারপরে কি? প্রোটিনটা কি হিসেবে রাখে? অ্যামাইনো অ্যাসিড হিসেবে। তাহলে মনে রাখবে অ্যামাইনো অ্যাসিড হিসেবে সঞ্চয় করে রাখে। আমি সন্তোষ সারা কিন্তু পড়ে যাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করে রাখে। তাহলে অ্যামাইনো সঞ্চয় করে। ওকে, 3 নাম্বার আরো করবো যে স্নেহ সঞ্চয় করে রাখে, সঞ্চয় করে, ঠিক আছে? জাস্ট চিন্তা করবা, শর্করা খাই, সঞ্চয় করে রাখে কি রূপে? গ্লাইকোজেন রূপে। প্রোটিন খাই, অ্যামাইনো অ্যাসিড হিসেবে সঞ্চয় করে রাখে, ঠিক আছে? স্নেহ খাই বা চর্বিযুক্ত খাবার খাই, স্নেহ জাতীয় খাবার। তাহলে খাবার আমরা সুষম খাদ্য যে 6টা খাবার খাই, 3টা কিন্তু বলে ফেলছি। তাহলে আর কি আছে? আরো আছে পানি, খনিজ লবণ, ভিটামিন, ঠিক আছে না? পানি, খনিজ লবণ কি? ভিটামিন। পানি, খনিজ লবণ, ভিটামিন। পানির লেখা দরকার নাই, পানি সঞ্চয় করে রাখার কিছু নাই, পানি সবার কাছে আছে। তো পানি, খনিজ লবণটা লিখে ফেলি। পানি, খনিজ লবণ, ভিটামিন। পানি, খনিজ লবণ, ভিটামিন। খনিজ লবণ কোনগুলা? কয়েকটা খনিজ লবণ, সবকিছু না। মনে রাখবা মেনলি লৌহ আর পটাশিয়াম। মনে রাখবা কি? লৌহ আর পটাশিয়াম, এই দুটো মেনলি সঞ্চয় করে, ঠিক আছে? আরো সঞ্চয় করে, তবে জাস্ট এই রেন্ডে লিখে দিয়ে আসবে পরীক্ষা হলে যে লৌহ বা ফেক মানে কি? মানে নকল, ঠিক আছে না? মানে মনে রাখবো ফেক, ঠিক আছে? FERK, ঠিক আছে? পটাশিয়াম এবং হচ্ছে লৌহ, এটা সঞ্চয় করে রাখে, ঠিক আছে? মেইনলি, প্রধানত। অন্য জিনিস সঞ্চয় করে, অন্য খনিজ লবণ সঞ্চয় করে, তবে এটা মেইনলি, ঠিক আছে? 5 নম্বরে ভিটামিন। তোমরা কি? ভিটামিন। আমরা কিন্তু ছন্দ লাগাইতেছি না, আমরা তো চিন্তা করতেছি আমরা কি কি খাইছি, সবকিছু সঞ্চয় করে রাখে। তবে সব ধরনের ভিটামিন না। তো এখানে একটা কথা আছে, কথাটা হলো কি? সব ধরনের ভিটামিন মেইনলি স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো, সঞ্চয় করে রাখে, ঠিক আছে? তো আমাদের ভিটামিন 2 রকমের আছে, স্নেহে দ্রবণীয় বা তেলে দ্রবণীয় বলতে চিন্তা করে রাখতে পারো, আর হচ্ছে পানিতে দ্রবণীয়। বলতো যে জিনিসটা পানিতে দ্রবণীয় হইব, এটা কি স্নেহ দ্রবণীয় হইব? না, কারণ পানি আর তেল তো মিশে না, স্নেহ তো মিলবে না, ঠিক না? তো কিছু কিছু ভিটামিন আছে পানিতে দ্রবণীয়, কিছু কিছু ভিটামিন আছে স্নেহের দ্রবণীয়। তোমার মনে রাখতে হবে যে কোনো একটা সাইড মনে রাখলে তুমি কি মনে রাখতে পারবা যে কি বলে যে আরেকটা সাইড কি হবে, ঠিক আছে? এটা MCQ তো আসে। তাহলে আমি কি বললাম? ভিটামিন। আমি একটু নোট করে দিই জিনিসটা। ভিটামিন, ঠিক আছে? ভিটামিন কি 2 রকমের আছে, একটা হলো পানিতে দ্রবণীয়, আরেকটা কি চর্বিতে দ্রবণীয়, স্নেহ দ্রবণীয়, ঠিক আছে? বা স্নেহ দ্রবণীয়। তুমি জাস্ট পানিতে দ্রবণীয় এটা মনে রাখো, পানিতে দ্রবণীয় মনে রাখো। দেখো পানি মানে কি? ওয়াটার না? পানি মানে কি? ওয়াটারের W আছে, তো তুমি মনে রাখো যে W দিয়ে বলো WBC, মনে রাখবা? WBC মনে রাখবা? তাহলে W দিয়ে হচ্ছে ওয়াটার, W দিয়ে কি? ওয়াটার। আর BC দিয়ে মনে রাখবো ভিটামিন B আর C, ঠিক আছে? তাহলে ভিটামিন B আর C কি? পানিতে দ্রবণীয়, বুঝছো? তাহলে কেমনে মনে রাখবো? পানিতে দ্রবণীয় কোনটা কেমনে মনে রাখবো? WBC দ্বারা। W মানে ওয়াটার, আর BC মানে ভিটামিন B আর C। তাহলে ভিটামিন B আর C কি হবে? পানিতে দ্রবণীয় হবে। তাহলে বাকি সব কি হবে? বাকি সব স্নেহে দ্রবণীয় হবে, বুঝছো? তাহলে এইভাবে করে কিন্তু তুমি চাইলে পানিতে দ্রবণীয় কোনগুলা, স্নেহে দ্রবণীয় কোনগুলা, এই জিনিসগুলো তুমি মনে রাখতে পারো, বুঝছো? তাহলে চর্বিত দ্রবণীয় কোনটা, এটা তুমি একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারো। ADE কে দিয়া, ঠিক আছে? আদেক দিয়ে অনেকে মনে রাখে, অথবা ক্যাডা, অনেকে এই টেকনিক দিয়ে যে ক্যাডা, ঠিক আছে? ক্যাডা মানে ভিটামিন K, E, ভিটামিন D, ভিটামিন A, এগুলো কি? চর্বিত দ্রবণীয়, ঠিক আছে? তো আমি এটা সাজেস্ট করি না, আমি বলি যে তুমি পানিতে দ্রবণীয় মনে রাখো, বাকি সবকিছু কি? চর্বিত দ্রবণীয়, ঠিক আছে না? তাহলে আমরা পানিতে দ্রবণীয় আর চর্বিত দ্রবণীয় আশা করি MCQ আসতে পারবো, ঠিক আছে? MCQ আসতে পারবো। তাহলে ভিটামিন দ্রবণীয় করে রাখে কোনগুলো? স্নেহ দ্রবণীয় কোনগুলো, ঠিক আছে? স্নেহ দ্রবণীয় যেগুলো, এগুলো কি করে সঞ্চয় করে রাখে? আমরা মেইন কথাটা লিখে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমার কিন্তু অনেকগুলো পয়েন্ট কিন্তু হয়ে গেল। শর্করার কথা চিন্তা করলে গ্লাইকোজেন চলে আসবে মাথার মধ্যে, তারপর হচ্ছে প্রোটিনের কথা চিন্তা করলে অ্যামিনো অ্যাসিডের কথা চলে আসবে, কারণ অ্যামিনো অ্যাসিড মিললে তো করে চর্বি খায়, চর্বি সঞ্চয় করে রাখে। তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে আমাদের খনিজ লবণ, তারপর হচ্ছে ভিটামিন, এগুলো সঞ্চয় করে রাখে।
এখন তোমাদের একটা পয়েন্ট দেখবে, একটা পয়েন্ট লেখা আছে পিত্তরস উৎপাদন। তো মনে রাখবা একটা একটা কনফিউশন, তোমাদের অনেকে কনফিউশন লাগে এর মধ্যে। দেখো পিত্তরস, পিত্তরস উৎপাদন করে কে? অনেকে মনে করে পিত্তরস উৎপাদন করে পিত্তথলি, না, পিত্তরস উৎপাদন করে হচ্ছে লিভার, উৎপাদন করে কে? লিভার। আর যদি বলে যে পিত্তরস জমা থাকে কোথায়? জমা জমা থাকে হচ্ছে পিত্তথলিতে, পিত্তথলিতে, ঠিক আছে। আর নিষ্কাশন হয় কোথায়? নিষ্কাশন, নিষ্কাশন পড়ার দরকার নেই, এতটুকু পড়ো, ঠিক আছে। যে পিত্তরস উৎপাদন হয় করে কে? জমা রাখে কে? বুঝছো? এটা কিন্তু প্যাচ লাগেও না। অনেকে মনে করে পিত্তরস জমা পিত্তরস উৎপাদন করে হলো পিত্তথলি, না, ঠিক আছে। গেল। তাহলে আরেকটা আছে পিত্তরসের কথাটা বললাম, আরেকটা রক্ত সঞ্চয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রক্ত সঞ্চয়। 6 নম্বরে কি? রক্ত সঞ্চয় করে রাখে, ব্লাড, ঠিক আছে। তো কেন ব্লাড সঞ্চয় করে রাখে? যে কোনো দুর্ঘটনার সময় তোমার মনে করো ইমার্জেন্সি রক্ত লাগবো, যকৃত থেকে রক্তগুলা সারা দেহে চলে যায়, বুঝছো? তো যকৃত হচ্ছে আমাদের ইমার্জেন্সি হেল্প করে, বুঝছো? এই জন্য রক্ত যেহেতু সঞ্চয় করে রাখে, এটাকে রক্তের সঞ্চয় সঞ্চয় ভান্ডার বলা হয়, বা অথবা রক্তের ভান্ডার বলা হয়। কি বলা হয়? রক্তের ভান্ডার। তাই এটা বলা হয় রক্তের ভান্ডার, ব্লাড সঞ্চয়। তাহলে এই জন্য বলা হয় কি? রক্তের ভান্ডার, রক্তের ভান্ডার, রক্তের ভান্ডার, ঠিক আছে, রক্তের ভান্ডার। তাহলে রক্তের ভান্ডার বলা হয়, এবং রক্তের ভান্ডার বলা হয়। তাহলে কতটুকু রক্ত সঞ্চয় করে রাখে? মানে 1500 ml, মনে রাখবা 1500 ml, প্রতি সেকেন্ডে 1500 ml দিয়ে চলে যায়। তো প্রতি সেকেন্ডে এর মধ্যে 1500 ml সবসময় থাকে, বুঝছো? যকৃতের মধ্যে 1500 ml সবসময় থাকে। অর্থাৎ যে কোনো সময় যদি যকৃতটা কাটতে আনো, তোমার দেহ, তোমার মনে করো তোমার দেহ থেকে আমি যকৃতটা যে কোনো সময় কাটতে আনলাম, যকৃতটা যদি আমি জোরে চাপ দিই, তাহলে 1500 ml পর্যন্ত রক্ত পাওয়া যাবে, বুঝছো? যে কোনো সময় এই জন্য সঞ্চয় করে রাখে। আচ্ছা, আমাদের অ্যাক্সিডেন্টের সময় কাজে লাগে, বিপদের সময় কাজে লাগে। তাহলে এই যকৃতের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবা। আচ্ছা, তাহলে এই কথাটা গেল। ধরো যকৃতের এই ব্যাপারগুলো বুঝলাম যে কেমনে কেমনে কি কি সঞ্চয় করে, ঠিক আছে, কেমনে কেমনে কি কি সঞ্চয় করে। আচ্ছা আচ্ছা, তবে যদি একটা ইনফরমেশন আসে যে কতটুকু রক্ত পরিশোধন করে, মনে রাখবা রক্তের মধ্যে অনেক সময় আবর্জনা থাকে, জীবাণু থাকে, রক্ত কিন্তু পরিশোধন বা ফিল্টারিং করে কে? যকৃত কিন্তু ফিল্টারিং করে, বুঝছো? যদি বলে কতটুকু রক্ত পরিশোধন করে, তাহলে বলবা, বলবা রক্ত রক্ত পরিশোধন করে কতটুকু? রক্ত পরিশোধন অন্য বইয়ের তথ্য, এটা কিন্তু আমাদের আলিম স্যারের বইয়ের তথ্য, ঠিক আছে। রক্ত পরিশোধন করে হলো 750 লিটার প্রতিদিন, ঠিক আছে, পার ডে। এই ইনফরমেশনটা মনে রাখো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা পেয়ে যেতে পারো। সেটা হলো যে রক্ত কতটুকু পরিশোধন করে। তো অনেকে পরিশোধন পাইলে 1500 ml টাকা দেয়, কারণ তারা 750 লিটার শব্দটা শুনেই নাই, বুঝছো? তো ইচ্ছা করে স্যাররা কি করে 1500 ml অপশনে রাখে, বুঝছো? তো 1500 ml কিন্তু সঞ্চয় করে, আর পরিশোধন করে 750 লিটার, বুঝছো? 750 লিটার, এটা মনে রাখো, ঠিক আছে। এবার এই যে 1500 দিয়ে কিন্তু গতকাল আরো অনেকগুলো তথ্য শিখছিলাম। যেমন আমাদের লালা রসের পরিমাণ 1200 থেকে 1500, মূত্রের পরিমাণ 1500 ml, ঠিক আছে। এরকম ভাবে 1500 দিয়ে কিন্তু অনেকগুলো তথ্য আমরা গতকাল শিখছিলাম। তো যারা গতকাল ক্লাসটা করো না, ইউটিউব দেখে নিও, ঠিক আছে। তোমার ফ্রেন্ডদেরকে জানাইও যে ক্লাস করার জন্য, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই কথাগুলো যদি মনে রাখতে পারো, আশা করি তোমার সমস্যা হবে না, ঠিক আছে, সমস্যা হবে না। ওকে ওকে, তাহলে এবার চলো বিবেকীয় ভূমিকা পড়ি। তোমরা কি সবাই কথা বুঝতেছো? বোঝা যায় তো ভাইয়া, বায়োলজি ক্লাস তো সবার ভালো লাগবে না, কিন্তু যে মন দিয়ে ক্লাস করবো উপকার করবো। হ্যাঁ, ইনশাল্লাহ ক্লাস উপকার পাবে, ঠিক আছে। রেগুলার থাকতে হবে ভাইয়া, রেগুলার থাকলে তোমার হচ্ছে ক্লাসের মধ্যে মজা পাইবা, বুঝছো? তো কারণ একটা ক্লাসে একটা কিছু পড়ায় ফেললে পরের ক্লাসে মানে তুমি সিরিয়াল পাইবা না, এজন্য রেগুলার থাকা ইম্পর্টেন্ট। সবাই কথা বুঝতেছো? বলো তোমাকে, সবাই কথা বুঝতে পারতেছো? সব ক্লিয়ার কিনা? এবং তোমার সঞ্চয় ভূমিকা মনে রাখতে পারবা কিনা? যদি মনে রাখতে পারো তাহলে ভাই পারবো, লেখো সঞ্চয় ভূমিকা মনে রাখতে পারবা কিনা, এই পয়েন্টগুলা ছন্দ ছাড়া মনে রাখতে পারবা কিনা বলো। যদি পারো তাহলে বলবো যে ভাই পারবো। তো তুমি জাস্ট কি কি খাও চিন্তা করবা, দেখবা যে সঞ্চয় ভূমিকা অটোমেটিক হয়ে গেছে, কোনো ছন্দ লাগবে না, ঠিক আছে। সবার জন্য তো ভাই পারবা কিনা? পারবো বলো। যদি মনে হয় যে পারবা, পয়েন্টগুলো মনে রাখতে, তাহলে বলবো যে পারবো, ইনশাআল্লাহ পারবো। এই তো সুন্দর করে বলছে সুরাইয়া আফরিন, সুন্দরভাবে আনসার দিছে, সুরাইয়া আফরিন সুন্দরভাবে আনসার দিছে, পারবো ইনশাআল্লাহ বলছে। হ্যাঁ, পারা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। পরীক্ষা কিন্তু এটা আসে, খুবই আসে সিকিউতে। এবার চলে আসো বিভাগীয় ভূমিকা পড়ি, ঠিক আছে। বিভাগীয় ভূমিকাতে এমসিকিউ বেশি আসে, তাহলে বিভাগীয় ভূমিকা পড়বো এবার।
বিপাক মানে কি বিভিন্ন রকম খাবার, তাহলে শর্করা বিপাক করবে, প্রোটিন বিপাক করবে, তারপর হচ্ছে আমাদের স্নেহ বিপাক করবে, ঠিক আছে না, সব বিপাক কিন্তু করবে। তো নাম্বার ওয়ান হলো শর্করা বিপাক। তাহলে বিপাকীয় ভূমিকা পড়বো এবার আমরা, বিপাকীয় ভূমিকা। নাম্বার ওয়ান শর্করা বিপাক। নাম্বার ওয়ান কি? শর্করা বিপাক। শর্করা বিপাক, ঠিক আছে। তো শর্করা বিপাক ঘটনাটা কি? ঘটনাটা কি? তো এখানে শর্করা কিন্তু অনেক রকমের আছে। দেখো, যদি কখনো আমাদের দেহে গ্লুকোজ অতিরিক্ত হয়ে যায়, তখন যকৃত কি করে সঞ্চয় করে রাখা দেয়, এই একটা ব্যাপার। আবার অনেক সময় যদি গ্লুকোজের ঘাটতি দেখা যায়, তখন কি করবো আমরা, ওই যে যেগুলো সঞ্চয় করে রাখছিলাম এগুলো ভেঙে ভেঙে গ্লুকোজ উৎপন্ন করবো। তাহলে এই যকৃত কিন্তু সবই করে। অতিরিক্ত হয়ে গেলে এটারে সিস্টেম করে দেয়, কম হলেও সিস্টেম করে দেয়, বুঝছো? আচ্ছা, শর্করা থেকে মনে রাখবো যেটা হলো যে গ্লুকোজ অতিরিক্ত হয়ে গেলে এই জিনিসটা তুমি মনে রাখবা। দেখো, আমি তোমার সহজ করে বলি জিনিসটা। যদি গ্লুকোজ কখনো বেড়ে যায়, শর্করা মানে তো কার্বোহাইড্রেট, ঠিক না? মনে রাখবা, গ্লুকোজ কোনো সময় বেড়ে যেতে পারে। তাহলে গ্লুকোজ কি বাড়তেও পারে, কমতে পারে, বাড়তেও পারে, কমতে পারে, ঠিক আছে। তো বাড়লে কমাইতে হইব, হ্যাঁ, কমাইতে হইব। তো বাড়লে কেমনে কমাইতে পারি, এর একটা বুদ্ধি আমরা বাইর করবো, বুদ্ধিগুলোর নাম। এবং কমলে কেমনে বাড়াইতে পারি, এর কিছু বুদ্ধি আছে, এগুলো আমরা জানতে হবে, ঠিক আছে। তো যখন বেড়ে যাবো তখন কমাইতে হবে। তাহলে আমরা জানি গ্লুকোজগুলোরে গ্লাইকোজেন দ্রব্য কিন্তু যকৃত কিন্তু সঞ্চয় করে রাখে। তখন আমরা কি করব, একটা প্রক্রিয়া ঘটাবো। কি করব? প্রক্রিয়া ঘটাবো। প্রক্রিয়াটার নাম কি? দেখো, প্রক্রিয়াটার নাম হলো গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। মানে গ্লাইকোজেনকে লাইসিস করবো, মানে ভেঙে ফেলবো। লাইসিস মানে ভেঙে ফেলে, এটা আমরা আগেই বলছি, ঠিক আছে। তাহলে কি বললাম? গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনকে ভেঙে ফেলবো। তাহলে আমরা যদি কি করি, এই প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোজেনটাকে ভেঙে কি বানাই দিব? গ্লুকোজ বানাই দিব, ঠিক আছে। গ্লুকোজ বানায়া দিব। তো গ্লাইকোজেনকে যদি গ্লুকোজ বানাই, এই জায়গায় একটা হরমোন কাজ করে। কি করে? একটা হরমোন কাজ করে। তোমার জানতে হবে না, পারতে হবে যে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার মধ্যে, যেখানে গ্লাইকোজেনটা ভেঙে উৎপন্ন করবে গ্লুকোজ, এই প্রক্রিয়ার মধ্যে কোন হরমোন কাজ করে, ঠিক আছে। একটা হরমোন কাজ করে। দেখো তো ভাইয়া, যখন আমি গ্লুকোজ উৎপন্ন করলাম, সরি এখানে কি হচ্ছে, বেড়ে গেলে তো কমাইতে হবে। সরি আমি কি একটু ভুল করছি সম্ভবত, আমি ঠিক করে দিই এটারে। আচ্ছা, ধরা যাক এখানে কমে গেছিল, এটা মনে রাখো, কমে গেছিল, তো বাড়াইতে হবে। হ্যাঁ, বাড়ানোর একটা প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে কি করবো? কমে গেছিল, বাড়াইতে হবে। এই যে গ্লাইকোজেনটা ভাঙে গ্লুকোজ উৎপন্ন করলাম, তারপর তো রক্তের মধ্যে গ্লুকোজ বাড়লো কিনা? তাহলে গ্লুকোজ কমে গেছিল, কমে যাওয়ার পর গ্লাইকোজেনটা ভাঙে গ্লুকোজ উৎপন্ন করলাম, তো রক্তের মধ্যে গ্লুকোজ বাড়ছে কিনা? যেহেতু রক্তের মধ্যে গ্লুকোজ বাড়ছে, তো রক্তের মধ্যে গ্লুকোজ বাড়ানো অগ্নাশয়ের কোন কোষের কাজ বলো তো? কোন হরমোনের কাজ বলতে পারবা কেউ? রক্তের মধ্যে গ্লুকোজ বাড়ানো অগ্নাশয়ের কোন কোষের কাজ? যারা গত ক্লাস করছিল তারা বলো তো। যারা গত ক্লাস করছিল তারা বলো যে রক্তের মধ্যে গ্লুকোজ বাড়ায় দেয় অগ্নাশয়ের কোন হরমোন? বলো, রক্তের মধ্যে গ্লুকোজ বাড়ায় দেয় কোন হরমোন? ইয়েস, সালিফা সুলতান বলে ফেলছে সবার আগে, গ্লুকাগন। তুমি গ্লুকোজেন লেখছো, গ্লুকোজেন না তো ভাই আপু, গ্লুকাগন নাম কি? গ্লুকাগন। তাহলে গ্লুকাগন হরমোন কি করে? রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বাড়ায় দেয়, ঠিক আছে। গ্লুকাগন। তাহলে এটা মনে রাখবো যে কোন প্রক্রিয়া কিতে কি হয়, কি হরমোন কাজে লাগে, বুঝছো? তাহলে বলো তো, রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে গেল না? আরো কি প্রক্রিয়া আছে? আরো প্রক্রিয়ার নাম কি? তুমি বলবা যে, আচ্ছা, তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা যদি বুঝতে পারো সবসময় বলবা যে ভাই বুঝছি, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে বুঝছি, ঠিক আছে। গ্লুকাগন, অনেকে বলছো গ্লুকাগন, তোমরা সবাই পারো, মাশাআল্লাহ, সবাই পারো মাশাআল্লাহ, ঠিক আছে। নাম হলো গ্লুকোনিওজেনেসিস। তো এরপর জিনিসটার নাম কি? গ্লুকোনিওজেনেসিস। নাম কি? গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে। তো জেনেসিস মানে তৈরি করা, আমরা প্রথম ক্লাসে বলছি। জেনেসিস মানে তৈরি করা, গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন অংশ থেকে, নতুন, ঠিক আছে। তাহলে গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, নিও মানে নতুন কিছু একটা থেকে, নতুন কোনো একটা উৎস থেকে কি তৈরি করবো? গ্লুকোজ উৎপন্ন করবো। যেহেতু গ্লুকোজের পরিমাণ কমে গেছে, গ্লুকোজ উৎপন্ন করতে হইব। তাহলে গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ,
নিউ মানে নতুন কোনো একটা উৎস থেকে তৈরি করব। তাহলে গ্লুকোজ বাদে নতুন উৎস কি আছে বলো তো? অ্যামাইনো অ্যাসিড, যেটা আমরা প্রোটিনের একটা অংশ, আর লিপিড, ঠিক আছে? স্নেহ এবং যে আমাদের কি আছে অ্যামাইনো অ্যাসিড আছে, ওইগুলো ভেঙে ভেঙে এগুলো কাজে লাগিয়ে কি করবো? গ্লুকোজ উৎপন্ন করতে পারি। তাহলে জেনেসিস মানে তৈরি করা। কি জেনেসিস করব? গ্লুকোজ তৈরি করব। কোত্থেকে? নিউ একটা জায়গা থেকে, এজন্য গ্লুকো নিউ জেনেসিস বলা হয়েছে, এমনি মনে রাখো, ঠিক আছে? কোন কোন জায়গা থেকে উৎপন্ন হয় মনে রাখবা, যেটা অশর্করা জাতীয় পদার্থ। অশর্করা মানে আমরা তো শর্করা উৎপন্ন করতেছি, তো নিউ মানে তো নতুন, নতুন কোনো জায়গা থেকে। তাহলে তাহলে বলো তো, যেহেতু শর্করা উৎপন্ন করবো, তো কোন জায়গাতে তৈরি করবো? অশর্করা জাতীয় পদার্থ থেকে, মানে নতুন কোনো একটা জায়গাতে তৈরি করবো, ঠিক আছে? তাহলে অশর্করা জাতীয় পদার্থ থেকে, অশর্করা, এই প্রক্রিয়াটার নাম কি? অশর্করা। অশর্করা জাতীয় পদার্থ থেকে কি উৎপন্ন করবো? শর্করা উৎপন্ন করবো বা গ্লুকোজ উৎপন্ন করবো, ঠিক আছে? গ্লুকোজ উৎপন্ন করবো। দেখো গ্লুকোজ কমে গেছে, গ্লুকোজ কিন্তু বাড়াই দিছি। কই থেকে উৎপন্ন করছি? অশর্করা জাতীয় পদার্থ। অশর্করা জাতীয় পদার্থগুলোর নাম কি কি? অশর্করা জাতীয় পদার্থগুলোর অনেকগুলো নাম আছে, যেমন বইয়ের মধ্যে লেখা আছে অ্যামাইনো অ্যাসিড লেখা আছে, গ্লিসারল লেখা আছে, পাইরুভিক অ্যাসিড লেখা আছে, ল্যাকটিক অ্যাসিড লেখা আছে, অনেক নাম লেখা আছে, ঠিক আছে? তাহলে অশর্করা পদার্থ থেকে বিভিন্ন জিনিস লেখা আছে, এটা 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 লেখবা তোমরা এখানে, ঠিক আছে? অর্থাৎ তোমার নতুন কোনো উৎস থেকে কি উৎপন্ন করলাম? গ্লুকোজ উৎপন্ন করলাম, ঠিক আছে? তো নিউ উৎস থেকে গ্লুকোজ উৎপন্ন করলাম, জেনেসিস করলাম, এই যে গ্লুকোনিওজেনেসিস, বুঝছো? তাহলে বলো তো আমাদের সমস্যাকে সলভ হয়ে গেছে না? সমস্যাকে সলভ হয়ে গেছে না? যে আমাদের গ্লুকোজের পরিমাণ কমে গেছিল, আমরা বাড়ানোর জন্য এই বুদ্ধি করলাম, ঠিক আছে? একটা করলাম যে গ্লাইকোজেনগুলো ভেঙে ভেঙে গ্লুকোজ বানাই দিলাম, আর একটা হলো যে নতুন কোনো উৎস থেকে গ্লুকোজ তৈরি করলাম। বলো তো আবারও কি এই জায়গার মধ্যে কি গ্লুকাগন কাজ করবো না? এই জায়গায় গ্লুকাগন কাজ করবো কি না? এই জায়গার মধ্যে আবারও কিন্তু গ্লুকাগন কাজ করবে, ঠিক আছে? আবার কি কাজ করবে? গ্লুকাগন কাজ করবে, ঠিক আছে না? আবার গ্লুকাগন কাজ করবে, গ্লুকাগন, কারণ গ্লুকাগনের কাজ হইলো কি? গ্লুকোজ বাড়ায় দেওয়া, গ্লুকাগন, ঠিক আছে? তবে তোমার বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে, এই যে এই প্রক্রিয়াটার মধ্যে গ্লুকাগনের পাশাপাশি লেখা আছে এপিনেফ্রিন। এপিনেফ্রিন এটা মনে রাখো, ঠিক আছে? এপিনেফ্রিন বইয়ের মধ্যে লেখা আছে। তো তোমরা এইভাবে সাজাই নিবা যে কমে গেলে বাড়াবো কিভাবে, এই জায়গার মধ্যে প্রক্রিয়াটার নাম কি, কি থেকে কিসে রূপান্তর হয়, কি হরমোন কাজ করে, বুঝছো? তাহলে আমরা আশা করি বুঝছি যে কেমনে কি করতে পারি। এবার গ্লুকোজের পরিমাণ যদি কখনো বেড়ে যায়, কখনো যদি কি বেড়ে যায়, তখন এটা কমাবো কিভাবে? গ্লুকোজ বেড়ে গেছে, কমাবো কিভাবে? প্রক্রিয়াগুলোর নাম কি দেখো। তাহলে এর দুটো প্রক্রিয়া আছে। একটা প্রক্রিয়ার নাম হলো একটা প্রক্রিয়ার নাম হলো গ্লাইকোজেনেসিস। নাম কি? গ্লাইকোজেনেসিস। আমি প্রত্যেকটা ওয়ার্ড থেকে মিনিং বুঝাই দিব। গ্লাইকোজেনেসিস জেনেসিস মানে তৈরি করা। গ্লাইকো মানে আসলে গ্লুকোজ বুঝাইছে, গ্লাইকোজেন। গ্লাইকো মানে কি? গ্লাইকোজেন। তাহলে আমরা গ্লাইকোজেন তৈরি করব। তাহলে গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেন তৈরি করা। তাহলে গ্লাইকোজেন কোথা থেকে তৈরি করি? গ্লুকোজ থেকে না? এটা মনে রাখবা যে গ্লুকোজ থেকে আমরা কি করলাম? গ্লাইকোজেন তৈরি করলাম। তাহলে গ্লাইকোজেন জেনেসিস বা তৈরি হয়ে গেল কিনা? তাহলে বলো তো গ্লুকোজগুলোরে, রক্তের মধ্যে কিন্তু গ্লুকোজ থাকে, রক্তের গ্লুকোজগুলোরে প্যাকেট করে গ্লাইকোজেন বানাই দিলাম, তাহলে বলো তো রক্তের মধ্যে কি গ্লুকোজগুলো কমে গেল না? কারণ রক্তের গ্লুকোজগুলো তো মিলাই আমরা প্যাকেট করে কি তৈরি করে ফেলছি? গ্লাইকোজেন তৈরি করে ফেলছি। তাহলে কি রক্তের মধ্যে গ্লুকোজ কমে গেল না? এবার তাহলে বলো তো রক্তের গ্লুকোজের পরিমাণ কমায় অগ্নাশয়ের কোন হরমোন? অগ্নাশয় থেকে তো অনেক হলো হরমোন আছে, গত ক্লাসে পড়াইছি। তাহলে অগ্নাশয়ের কোন হরমোন রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমায় বলো তো? কমেন্ট করো। ইনসুলিন। ইয়েস, ইনসুলিন, ঠিক আছে? হ্যাঁ, বিটা কোষ থেকে ইনসুলিন। সাকিব আর একটু সুন্দর করে বলছে, বিটা কোষ থেকে ইনসুলিন, ঠিক আছে? বিটা কোষ থেকে ইনসুলিন। তাহলে আমরা কি এখানে আমরা দেখছো এগুলো কিন্তু মুখস্থ করা লাগতেছে, আমরা চিন্তা করে আনসার করতে পারতেছি। তাহলে বলো তো এই জায়গায় ইনসুলিন কাজ করবে, এই জায়গায় কি কাজ করবে? ইনসুলিন, ঠিক আছে? ইনসুলিন। আচ্ছা, 2 নম্বরে আরেকটা প্রক্রিয়া আছে, এটার নাম হলো 2 নম্বরে আরেকটা প্রক্রিয়া আছে, এটার নাম বলি। তাহলে এই তিনটা কিন্তু প্রক্রিয়া পড়ছি, গ্লাইকোজেনেসিস, তারপর কমেন্ট দেখতেছি কিন্তু আমি, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই পাচ্ছ কিন্তু ইনসুলিন। তাহলে গ্লাইকোজেনেসিস বলছি, গ্লুকোনিওজেনেসিস বলছি, গ্লাইকোজেনোলাইসিস বলছি, আরেকটা প্রক্রিয়া আছে লাইপোজেনেসিস। আরেকটা কি? লাইপোজেনেসিস। এই একবার বুঝে ফেললে এগুলো অনেক মজা। জেনেসিস মানে তৈরি করা, লাইপো মানে লিপিড তৈরি করা। কই থেকে তৈরি করবো? গ্লুকোজ ভেঙে, বুঝছো? গ্লুকোজ করে প্যাকেট করে কি বানাই ফেলবো? লাইকোজেনেসিস মানে লিপিড বানাই ফেলবো। তাহলে গ্লুকোজগুলো ব্যবহার করে কি করবো? ফ্যাট বা লিপিড তৈরি করে ফেলবো। লিপিড তৈরি করতে সেজন্য বলতেছে লাইপোজেনেসিস, বুঝছো? আমি বলছিলাম লিপিড চিন্তা করবে লাইপো এগুলো থাকলে, ঠিক আছে? লিপিড তৈরি করতেছে নাম দেবো কি? লাইপোজেনেসিস, বুঝছো?
তাহলে আবার তো গ্লুকোজের পরিমাণ রক্ত থেকে কমে গেল না, আবারও কিন্তু ইনসুলিন ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় ইউজ করবো কি ইনসুলিন। বুঝছো? তাহলে আমরা কিন্তু এইভাবে করে কি করতে পারি, 4টা জিনিস পড়লাম, 4টা জিনিসের মধ্যে কি রূপান্তর হয়, কেমনে রূপান্তর হয়, কি কোন হরমোন কাজ করে, এভরিথিং কিন্তু আমরা বুঝছি। বুঝছো? আশা করি মনে রাখতে পারবা এভাবে, আশা করি সবাই কিন্তু চাইলে আমরা মনে রাখতে পারবা। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই 4টা প্রক্রিয়া খুবই আসে পরীক্ষায়, বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুরে ফিরে আসে। একবার যদি বুঝতে পারবা তাহলে আশা করি সবাই বুঝছো। সরকার বিভাগ কিন্তু এতটুকুই, সরকার বিভাগ এতটুকুই। এরপরে চলে আসো আমাদের 2 নম্বরে। 2 নম্বরে চলে আসবে প্রোটিন বিভাগ। প্রোটিন বিভাগ, প্রোটিন বিভাগ। প্রোটিন আমরা জানি, আমি বারবার বলছি, প্রোটিনগুলো ভেঙে ভেঙে কি উৎপন্ন হয়, প্রোটিনগুলো ভেঙে ভেঙে উৎপন্ন হয় হলো অ্যামিনো অ্যাসিড। প্রোটিনগুলো ভেঙে কি উৎপন্ন হয়, অ্যামিনো অ্যাসিড, ঠিক কিনা? তাহলে বলো প্রোটিনের মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে কিনা? প্রোটিনের মধ্যে কিন্তু অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে আমরা বলতে পারি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, তাহলে আমরা কি বলতে পারি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিল্লা অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে কি উৎপন্ন করে। তাহলে প্রোটিনের গাঠনিক একক কি, অ্যামিনো অ্যাসিড না? প্রোটিন বানাইতে কি লাগবে, অ্যামিনো অ্যাসিড লাগবে। তা অ্যামিনো অ্যাসিড মানে কি, এর কি অ্যামিনো মূলক আছে, অ্যামিনো মূলক আছে এটা NH2। ঠিক আছে, আমি যদি একটা অ্যামিনো অ্যাসিড চিত্র এঁকে বোঝাই, সেটা হলো কার্বন এরকম ভাবে দিলাম, একটা হাত আছে কার্বনের, ঠিক না? একটা হাতে আসলে NH2, তাহলে অ্যামাইনো হয়ে গেল অ্যামাইনো। আর একটা হাতে আছে COOH, মানে কার্বক্সিলিক মূলক না, তাহলে অ্যাসিড হয়ে গেছে না? তাহলে অ্যামাইনো অ্যাসিড, আর দুই হাতে কি থাকবে, আর থাকবে, এইচ থাকবে, অনেক কিছু থাকতে পারে। তাহলে অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামাইনো মূলক আছে প্লাস অ্যাসিড মূলক আছে। তো কোনো সময় যদি এমন হয় এই অ্যামাইনো মূলকটা এখান থেকে বাইর করে দিলাম, কেটে আলাদা করে ফেললাম, তাহলে আমরা বলতে পারি কিনা ডিএমাইনেশন প্রক্রিয়া, বলতে পারি কিনা ডিএমাইনেশন প্রক্রিয়া। অ্যামাইনেশন মানে হচ্ছে অ্যামাইনো মূলকটা বের করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যেটা মূলত হয় যে ছিল হলো প্রোটিন, যেহেতু প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা যুক্ত হয়েছে বা অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানে প্রোটিনটা ভেঙে যায়, ভেঙে কি উৎপন্ন করে, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এই অ্যামাইনো 1 নাম্বার ধাপে। 2 নাম্বার ধাপে মনে রাখবা এই অ্যামাইনো অ্যাসিড থেকে NH2 মূলকটা আলাদা হয়ে যায়। কি হয়ে যায়, NH2 মূলকটা আলাদা হয়ে যায়, এবং আরেকটা আলাদা হওয়ার সাথে একটা অ্যাসিড তৈরি করে, নাম হচ্ছে কিটো অ্যাসিড। নাম কি, কিটো অ্যাসিড। তাহলে কি বললাম, প্রোটিনটা ভেঙে উৎপন্ন হয় অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকটা আলাদা হয়ে যায়। যেহেতু অ্যামিনো মূলকটা আলাদা হয়ে যায়, প্রক্রিয়াটার নাম কি, প্রক্রিয়াটার নাম ডিঅ্যামাইনেশন। শন মানে একটা প্রক্রিয়া বোঝায়, শন মানে কি বোঝায়, প্রক্রিয়া বোঝায়। তাহলে এই জায়গায় যে এনজাইম কাজ করবে তার নাম কি, ডিঅ্যামাইনেজ না? এই জায়গায় একটা এনজাইম কাজ করে, তাহলে ডিঅ্যামাইনেজ। আমরা বারবার বলছি যে এস থাকলে এনজাইম বোঝায়, এস থাকলে কি বোঝায়, এনজাইম বোঝায়। তাহলে ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ায় ডিঅ্যামাইনেজ এনজাইমের সাহায্যে অ্যামাইনো মূলকটা আলাদা হলো। ডি মানে ডিলিট, ডি মানে কি, ডিলিট হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। বুঝছো? তাহলে অ্যামিনো মূলক যেটা আলাদা হয়ে গেছে আর একটা কিটো অ্যাসিড উৎপন্ন করছে। তো কিটো অ্যাসিড মূলত আমাদের ক্রেবস চক্রে কাজে লাগে। বুঝছো? তাহলে মূলত কিটো অ্যাসিডটা কোথায় চলে যায়, ক্রেবস চক্রে চলে যায়। কোথায় চলে যায়, ক্রেবস চক্রে। ক্রেবস চক্র কি মনে পড়েনি, মনে করার চেষ্টা করো। ক্রেবস সাইকেলে চলে যায়। ক্রেবস সাইকেলে চলে গিয়ে শক্তি উৎপন্ন করে, কি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা ওই কাছে চলে গেছে। এবার সব NH2 মূলকটা আছে, এটা কি করে, 3 নাম্বার ধাপে NH2 মূলকটা কি করে, এই যে NH2 মূলকটা আছে যেটা উৎপন্ন হইলো, এই যে NH2 মূলক উৎপন্ন হইলো, এই NH2 মূলকটা একটা হাইড্রোজেন প্রসেসে যুক্ত হয়। হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন করলে অ্যামোনিয়া উৎপন্ন করে, কি অ্যামোনিয়া। কিন্তু অ্যামোনিয়া হলো বিষাক্ত, আমাদের দেহের জন্য কি বিষাক্ত। তাহলে কি উৎপন্ন করে, অ্যামোনিয়া উৎপন্ন করে। অ্যামোনিয়া আমাদের দেহের সাথে বিষাক্ত, এজন্য একটা আল্লাহ একটা প্রক্রিয়া করে দিছে, যেটা হলো যে এই অ্যামোনিয়া যদি উৎপন্ন হয়, তুমি যখন প্রোটিন খাইবা, দেখো তুমি যখন প্রোটিন খাইবা, প্রোটিনটা ভাঙতে শেষ পর্যন্ত অ্যামোনিয়া কিন্তু উৎপন্ন হইব। তো অ্যামোনিয়াটা তো আমাদের দেহের জন্য ক্ষতিকর, তাহলে এটা কি দেহ থেকে বের করে দিতে হবে না, বের করে দেওয়ার জন্য একটা বুদ্ধি করতেছি। দেখো এই যে অ্যামোনিয়াটা আছে, এই যে অ্যামোনিয়াটা বিষাক্ত পদার্থটা আছে, এটার সাথে আমাদের কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি না, বা আমাদের কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কিনা, আমরা তো উৎপন্ন করি না, এটাও তো বিষাক্ত। তাহলে আমরা কি করবো, এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে দেবো। কি যুক্ত করে দেবো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে উৎপন্ন করবো ইউরিয়া। কি উৎপন্ন করবো, ইউরিয়া। তাহলে ইউরিয়া হচ্ছে উৎপন্ন করবো। ইউরিয়ার সঙ্গে কি বলতো, NH2CO NH2, ঠিক আছে না, NH2CO NH2। মূলত সমতাকরণ করতে গেলে 2NH3 দিতে হয় আর কি। ঠিক আছে, আমরা সমতাকরণ নিয়ে চিন্তা ভাবনা এখন করবো না, টেনশন করবো না। ঠিক আছে, তো এই যে কি উৎপন্ন হলো, এর নাম ইউরিয়া। কি উৎপন্ন হইলো, এর নাম হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি ইউরিয়া উৎপন্ন হয় কোন জায়গায়,
ইউরিয়া উৎপন্ন কোন জায়গায়? এবং খেয়াল করতেছো ইউরিয়াটা কিন্তু ইউরিনের একটা মেইন উপাদান, মনে আছে কিনা? মূত্রের মেইন উপাদান কিন্তু ইউরিয়া, একটা মূত্রের একটা মেইন উপাদান কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, মনে পড়েনি? তাহলে এটা কি হয়, এই ইউরিয়াটা মূত্রের সাহায্যে বের হয়ে যায়, বুঝছো? তাহলে খেয়াল করতেছো, প্রোটিন খাইছো, আমাদের দেহের সবকিছুই প্রোটিন দ্বারা অনেক কাজ হয়, কিন্তু এই প্রোটিনটা ভেঙে শেষ পর্যন্ত বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়, নাম হলে অ্যামোনিয়া বা নাইট্রোজেন গঠিত পদার্থ। এটা আমরা কি করবো, প্যাকেট কইরা বানাইয়া এটা বানাই ফেলবো হচ্ছে ইউরিয়া বানাইয়া ইউরিন বা মূত্রের সাহায্যে দেহ থেকে বের করে দিব, বুঝছো? তাহলে আমি যদি বলি তোমার ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, তাহলে তুমি বলবা যকৃতে, ঠিক আছে? এটা কিন্তু বৃক্কে উৎপন্ন হয় না। অনেকে মনে করে ইউরিয়া বুঝি বৃক্কে উৎপন্ন হয়, না, ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? যকৃতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? যকৃতে। তো ইউরিয়া নিয়ে আবার অনেক কিছু কনফিউশন আছে, ইউরিয়া। তো ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? তারপরে যে আরেকটা কথা মনে রাখবা, দেখো আরেকটা কথা মনে রাখবা যে ইউরিয়া মূলত উৎপন্ন, এটা কিন্তু প্রক্রিয়াটা কিন্তু আরো জটিল, এটা চক্রের মাধ্যমে উৎপন্ন হয়। চক্রের নাম হচ্ছে অর্নিথিন চক্র। নাম কি? অর্নিথিন চক্র। তাহলে মনে রাখবা এটা কোন চক্রের মধ্যে উৎপন্ন হয়? অর্নিথিন চক্রের মধ্যে। তাহলে এই যেটা জিনিস অর্নিথিন চক্রের মধ্যে চলে যায়, অর্নিথিন চক্র, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি শেষ পর্যন্ত অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়। তাহলে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? যকৃতে। কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে। নিষ্কাশিত হয় কোথায়? বের হয়ে যায় বা নিষ্কাশিত হয় কোথায়? বৃক্কে, বুঝছো? তাহলে কোথায় উৎপন্ন হয়, কোথায় নিষ্কাশিত হয়, এগুলো কিন্তু আশা করি পারবা, ঠিক আছে? আশা করি এগুলা পারবা। কজন আছে আমাদের? 10 জন হইব? আছে 16 জনের মতো। থাকো তোমরা, রেগুলার থাকো, ঠিক আছে? শিখতে পারবা ভালো ভালো জিনিস। তাহলে এই পুরো প্রক্রিয়াটা বুঝছো কিনা সবাই জানো? এই পুরো প্রক্রিয়াটা তোমরা বুঝতে পারছো কিনা? পুরো জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা বলো, ঠিক আছে? এছাড়াও প্লাজমা প্রোটিন তৈরি করে, প্লাজমা মানে রক্তরসের প্রোটিন তৈরি করে। তো কত নাম্বার তৈরি করে, কত নাম্বার? একটা কথা আছে, গামা গ্লোবিউলিন ছাড়া সব রকমের রক্তরসের প্রোটিন তৈরি করে, গামা গ্লোবিউলিন ছাড়া। হ্যাঁ, তাহলে একটা কথা আছে, রক্তরসের প্রোটিন, দেখো মনে রাখবা, গামা গ্লোবিউলিন কিন্তু এক টাইপের অ্যান্টিবডি, মনে রাখো, ঠিক আছে? তাহলে কি বলছে? গামা গ্লোবিউলিন বইয়ের মধ্যে আছে, তোমরা বই দেখবা, ঠিক আছে? গামা গ্লোবিউলিন এক ধরনের অ্যান্টিবডি। কি অ্যান্টিবডি? এই অ্যান্টিবডিটা যকৃতে কি করে না? তৈরি করে না। এছাড়া বাকি সকল টাইপের প্লাজমা প্রোটিন বা প্লাজমা মানে রক্তরসের প্রোটিন সংশ্লেষণ করে বা তৈরি করে, বুঝছো? তৈরি করে। তাহলে আবার যে রক্তরসের যে আমাদের যে ক্লটিং ফ্যাক্টর আছে বা রক্ততঞ্চনের ফ্যাক্টর আছে, রক্ততঞ্চন ফ্যাক্টরের মাঝখানে মনে রাখবা একটা কথা, রক্ততঞ্চন ফ্যাক্টরের মাঝখানে অনেকগুলো সে করে না, ঠিক আছে? তো অনেকগুলো করে, কিন্তু অনেকগুলো করে না, মনে রাখবা। আমাদের রক্ততঞ্চন ফ্যাক্টর কিন্তু 13টা, এটা কিন্তু করে না, মনে রাখো, এটা সংশ্লেষণ করে না। আর রক্ততঞ্চন ফ্যাক্টর কয়টা? রক্ততঞ্চন, মনে রাখবা, রক্ততঞ্চন ফ্যাক্টর হলো 13টা। কয়টা? 13টা। এর মধ্যে কোনটা যকৃত করে না, এটা মনে রাখো। তাহলে দেখবা যে যেগুলো করে সংখ্যা কিন্তু বেশি, যেগুলো করে এগুলো সংখ্যা কিন্তু বেশি, কিন্তু যেগুলো করে না তুমি এগুলো মনে রাখো। দেখো তুমি মনে রাখবে ভেবে, প্রথমে 3 নাম্বার, প্রথমে কি 3 নাম্বার? 3 দুগুণে কত? 3 দুগুণে কত? 6। আর 3 এর পর 4 না, 4 দুগুণে কত? 8। আর একটা মনে রাখবা 11। আরেকটা কি মনে রাখবা? 11 না 13, সরি 13। আরেকটা কি 13, ঠিক আছে? তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8 আর 13। এগুলো সংশ্লেষণ করে না, তাহলে বাকিগুলো করে, ঠিক আছে না? তো তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি 7 নাম্বারটা কি, 7 নাম্বার কোটিং ফ্যাক্টর কি যকৃত সংশ্লেষণ করে, তুমি বলবা এইগুলোর মধ্যে তো নাই, তার মানে যকৃত সংশ্লেষণ করে, ঠিক আছে? তো তুমি কোনো করে না এটা মনে রাখো। তাহলে করে কোনগুলো, এগুলো পারবা। মোট 13টার মাঝখানে এই 1 2 3 4 এই 5টা করে না, বাকি সবগুলোই করে, বুঝছো? এটা মনে রাখো, আশা করি পারবা, ঠিক আছে? তাহলে কোন রক্ততঞ্চন ফ্যাক্টর বা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর যকৃত তৈরি করে না, এটা মনে রাখো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্রোটিন সংশ্লেষণ আমরা ডিটেইলস বলে ফেলছি। লিপিড নিয়ে তেমন কোনো পড়া নাই, লিপিড বিভাগের ক্ষেত্রে তেমন স্পেশাল কোনো পড়া নাই। লিপিড বিভাগ, এরপর টপিকটার নাম কি? লিপিড বিভাগ। তুমি জাস্ট একটা কথা মনে রাখো, তোমরা একটা কথাই মনে রাখো, সেটা হলো লিপিড ব্যাঙ্গে উৎপন্ন হয় জিএফ। কি উৎপন্ন হয়? জিআরএফ। জি মানে হচ্ছে গ্লিসারল। জি মানে কি? গ্লিসারল। এই টপিকের নাম কি? লিপিড বিভাগ। 3 নম্বর টপিকের নাম কি? লিপিড বিভাগ, লিপিড, ঠিক আছে? অনেক কথাই আছে, জাস্ট একটা কথা মেইনলি মনে রাখবা যে লিপিডটা ব্যাঙ্গে উৎপন্ন হয় কি? লিপিডটা ব্যাঙ্গে উৎপন্ন হয় হলো আমাদের গ্লুকোজ না, সরি, গ্লিসারল। এফ দিয়েছে ফ্যাটি অ্যাসিড। নাম কি? ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? তাহলে লিপিড ব্যাঙ্গে উৎপন্ন হয় জিএফ, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে?
তাহলে আমরা যে এইটাকে বলতেছিলাম যে পিত্তরস স্নেহজাতীয় পদার্থের উপর কাজ করে, তো স্নেহজাতীয় পদার্থগুলো ভেঙে ভেঙে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড কিন্তু রূপান্তর করে দেয়, বুঝছো? তাহলে এগুলো আমরা প্রথমেও বলছি, একদম প্রথম ক্লাসে বলছি যে লিপিড ভেঙে কি উৎপন্ন হয়, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, বুঝছো? আচ্ছা, এটা তো মনে রাখবো, তাহলে সলভ। তাহলে এই 3 ধরনের খাদ্য যে বিভাগ করে এই জিনিসটা তুমি বলবা, 3 ধরনের খাদ্য যে বিভাগ করে এই জিনিসটা তুমি বলবা, ঠিক আছে? মানে লেখবার সময় লেখবা, মনে রাখার সময় এটা মনে রাখবা, ঠিক আছে? আরেকবার রিভাইজ দেন ভাইয়া, কোন জায়গাটা ভাইয়া? শর্করার ক্ষেত্রে বলছিলাম, হ্যাঁ তুমি আবার দেখে নিও লাগলে, আমি কিন্তু অনেকবার বলছি, হ্যাঁ অনেকবার বলছি, তুমি লাগলে ভিডিওটা আবার একটু দেখো, ঠিক আছে? এরপরে না বুঝলো আমাকে বললো ভাইয়া, হ্যাঁ বললো, মুছে ফেলছি তো এই জন্য আবার বলাটা আবার সময় লাগবে অনেক বেশি, বুঝছো? আচ্ছা, তাহলে শর্করা বিভাগ, প্রোটিন বিভাগ এবং তারপরে তোমার নাম কি, লিপিড বিভাগ, এগুলো কিন্তু পড়ে ফেলছি, ঠিক আছে? কিন্তু পড়ে ফেলছি। তাহলে এবার চলে আসো আর বাকিগুলা কাজ কি, বাকি কাজগুলা কি কি দেখো। তো বাকি কাজগুলোর মধ্যে পড়বা কিছু কিছু জিনিস ভাঙে যৌগিত, কিছু কিছু জিনিস ভাঙে, কিছু কিছু জিনিস তৈরি করে, এটা মনে রাখবা, আর কিছু কিছু জিনিস বের করে দেয়। তাহলে কি পড়বো এখন? 3 ধরনের খাদ্য বিভাগের কথা বললাম, তোমরা কিন্তু পয়েন্টগুলো সবার আগে মনে রাখতে হবে ভাইয়া। তুমি যে সৃজনশীল যদি লিখতে চাও, সৃজনশীল লিখতে চাইলে তোমার আগে সর্বপ্রথম মনে রাখতে হবে, তোমার পয়েন্টগুলো যদি মনে থাকে তুমি বাকি বাকি ভিতরে কিছু 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 না কিছু লিখতে পারবা। এজন্য তুমি এইভাবে খেয়াল রাখো, দেখো 3 ধরনের খাবারের বিভাগ কি কি, শর্করা, প্রোটিন, লিপিড, তাহলে 3টা পয়েন্ট গেল। এরপর বলবা কিছু কিছু জিনিস যৌগিত ভাঙে, কিছু কিছু জিনিস যৌগিত তৈরি করে, আর কিছু কিছু জিনিস যৌগিত বের করে দেয়। তাহলে আমরা এই ক্যাটাগরিতে ভাগ করলাম। তাহলে এবার চলে আসো যৌগিত কি কি ভাঙে, যৌগিত কি কি ভাঙে, ঠিক আছে? কি কি ভাঙে, তাহলে 3 নাম্বার 4 নাম্বার পয়েন্টে চলে আসো, ভাঙন, ঠিক আছে? ভাঙন তো চোখে হচ্ছে হিমোগ্লোবিন, আরবিসি ভাঙে, কি ভাঙে? আরবিসি। আমরা যেখানে অনেকগুলো ভাগ করি, আরবিসি দিয়ে ভাঙে, ঠিক আছে? 2 নাম্বারে ভাঙে হচ্ছে আরবিসি যদি ভাঙে তাহলে হিমোগ্লোবিনেরও ভাঙবো, ঠিক না? আরবিসি ভাঙলে কি হিমোগ্লোবিনেরও তো ভাঙবো, তাহলে হিমোগ্লোবিন কিন্তু এইচবি দ্বারা প্রকাশ করা হয়। 3 নাম্বার হরমোনরে ভাঙে, কি বলে? হরমোন, কি ভাঙে? হরমোন, ঠিক আছে? এই 3 জিনিস ভাঙে, ঠিক আছে? তো ভাঙে কি উৎপন্ন হয় আমি একটা একটা মানে সিরিয়াল দেখাবো, সিরিয়াল দেখো তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে হরমোন, আরবিসি ভাঙে, হিমোগ্লোবিন ভাঙে, হরমোনটা ভাঙে, ঠিক আছে? তো আরবিসি নিয়ে আমি আলাদা করে একটা মানে আলাদা করে লিখবো আর বোর্ডের মধ্যে। তবে হরমোনগুলোরে কিছু কিছু হরমোন দ্রুত ভাঙে, ঠিক আছে? আর কিছু কিছু হরমোন ধীরে ভাঙে, ঠিক আছে? তো দ্রুত ভাঙে কোনটা কোনটা মনে রাখতে হবে, তাহলে বাকি সবগুলো ধীরে ভাঙে, ঠিক না? তো বাকি সব, তাহলে আগে আমি কি করবো, দ্রুত ভাঙে কোনগুলা, মনে রাখবা। টেস্টোস্টেরন, এটি দিয়ে মনে রাখবে, এটি, ঠিক আছে? অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, দুইটা কিন্তু স্টেরন, খেয়াল করছো? দুইটা স্টেরন, এটা হলো অ্যালডোস্টেরন, এটা হলো টেস্টোস্টেরন, ঠিক আছে? এই দুটো হরমোনটা দ্রুত ভাঙা হয়, যকৃতের মধ্যে দুটো ভাঙে দ্রুত, ঠিক আছে? তো তো এইভাবে তোমরা এইভাবে তাহলে খেয়াল রাখতে পারো। দ্রুত মানে ফাস্ট না, দ্রুত মানে কি ফাস্ট, তোমরা এইভাবে লেখো যে দ্রুত মানে হচ্ছে ফাস্ট, তাহলে এ আছে ফাস্টের মধ্যে, টি আছে, ঠিক আছে? তাহলে দেখো এ দিয়ে হচ্ছে অ্যালডোস্টেরন, টি হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে? এভাবে মনে রাখো, ফার্স্ট দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু এইভাবে মনে রাখতে পারবা, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা দ্রুত ভাঙে কোনটা, বাকি সবকিছু কি এটা ভাঙে, ঠিক আছে? এটা মনে রাখবো। আচ্ছা, এবার আসো ভাঙনের পরে তৈরি করবে, কিছু জিনিস কি তৈরি করবে, 5 নাম্বার, কিছু জিনিস তৈরি করবে। তৈরি মানে কি বলতো? সংশ্লেষ না, সংশ্লেষ করবে, ঠিক আছে না? সংশ্লেষ মানে সিনথেসিস, মানে তৈরি করা, সব একই কথা, তৈরি করা, সংশ্লেষ করা, সিনথেসিস করা, সব একই কথা, বুঝছো? আচ্ছা, তো কি কি তৈরি করবে, আরবিসি যেমন ভাঙে, আরবিসি তৈরিও হয়ে জায়গার মধ্যে, ঠিক আছে? আমরা জানি আরবিসির আয়ুষ করলে 120 দিন, 120 দিন পর পর আরবিসি ভেঙে যায়, বুঝছো? তাহলে আরবিসি যেমন ভাঙে তৈরিও করে, আরবিসি ভাঙে এবং তৈরিও করে, ঠিক আছে? ভাঙে এবং তৈরিও করে। আচ্ছা, আরো কি তৈরি করে? পিত্ত উৎপাদন করে কিনা বলতো? পিত্ত উৎপাদন করে কিনা বারবার বলতেছিলাম যে পিত্তরস উৎপাদন করে কি যকৃত, বারবার দেখা দিয়েছিলাম, ঠিক না? যকৃত একটা জিনিস উৎপন্ন করে রসের ক্ষেত্রে, পিত্তরস। আর আরবিসি যেমন ভাঙে তৈরিও করে, ঠিক আছে? তাহলে আমরা এরা করবো, ঠিক আছে? আরবিসি তৈরিও করে, বুঝছো? 6 নাম্বার যেটা আরেকটা আছে, কিছু জিনিস বের করে দেয়। তাহলে আমরা কি বললাম? কিছু জিনিস ভাঙে, কিছু জিনিস তৈরি করে, এই জিনিসটা বললাম। আমি মেন পয়েন্টগুলো আগে মনে রাখতেছি, পরে বিস্তারিত লিখতে পারবো ভিতরে। 6 নাম্বার একটা হলো কিছু জিনিস বের করে দেয়, আউট, কিছু জিনিস বের করে দেয় বা দূরে সরিয়ে ফেলে বা হচ্ছে আউট করে দেয়, ঠিক না? তাহলে বের করে দেয়, দূরে সরিয়ে রাখে অথবা আউট করে দেয়, ঠিক আছে? বুঝছো? অপসারণ করে, অনেক কথা তো বলতে পারি, ঠিক না? তো মনে রাখবা কি কি অপসারণ করে? বিষ অপসারণ করে। তুমি যদি বিষ খাও কোনো সময়, ঠিক আছে,
বা খাওয়ানো হয়, ঠিক আছে, অনেক কারণে। যকৃত যতক্ষণ টিকা আছে, যকৃত যতক্ষণ না পর্যন্ত নিষ্ক্রিয় হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার বাঁচাই রাখার চেষ্টা করবো, বুঝছো? বিষয়টা নিষ্ক্রিয় করে আগে বলছিলাম, ঠিক না? আর যদি না করতে পারে তখন এটা বলে হেপাটিক এনসেফালোপ্যাথি। পড়াইছি না? পড়াইছি। আচ্ছা, এরপরে আছে ভাইরাস ব্যাকটেরিয়া দূরে রাখে, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে দূরে রাখে, মনে রাখবা, ব্যাকটেরিয়া মুক্ত রাখা। আচ্ছা, উৎপাদন থেকে আরেকটা কথা মনে রাখো, তাপ উৎপাদন করে, তাপ উৎপাদন করে। কারণ কি বলো তাপ উৎপাদন করে বলো তো? কারণ অনেক বিক্রিয়া করতেছে না, 500-র উপরে বিক্রিয়া করতেছে, 500-র উপরে বিক্রিয়া করতেছে যকৃতের মধ্যে। সো এই জায়গায় তো অনেক বেশি তাপ উৎপন্ন হবেই, তাপ উৎপন্ন করবে, ঠিক আছে? তাহলে এই তিনটা পয়েন্ট লিখবা। বিষ অপসারণ করে, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া মুক্ত রাখে, ব্যাকটেরিয়া মুক্ত থাকে। ব্যাকটেরিয়া মুক্ত রাখে মানে কি? ব্যাকটেরিয়া দূরে বা অপসারণ করে না, একই তো কথা, ব্যাকটেরিয়া অপসারণ করে, ঠিক আছে? এই পয়েন্টগুলো তোমরা মনে রাখো। দেখো তাহলে দেখো মুখস্থ 11টা পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট বলি। দেখো, শর্করা বিভাগ, প্রোটিন বিভাগ, লিপিড বিভাগ, 3টা পয়েন্ট গেল। কিছু জিনিস তৈরি করে, কিছু জিনিস ভাঙে, কিছু জিনিস থেকে দূরে রাখে। তাহলে কি কি তৈরি করে? আরবিসি তৈরি করে, হিমোগ্লোবিন তৈরি করে, তারপর হচ্ছে তোমার হরমোন তৈরিও করে, ভাঙেও, ঠিক আছে? হরমোন তৈরি করে, ভাঙেও, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এই হরমোনটার নাম এনজিওটেনসিনোজেন। নাম কি? এনজিওটেনসিনোজেন, যেটা রক্তের চাপ বাড়ায় দেয়, বুঝছো? রক্তের চাপ বাড়ায় দেয়। যাই হোক, তো এটা মনে রাখবো যে হরমোনটার নাম হলো এনজিওটেনসিনোজেন। আচ্ছা, তাহলে যকৃত থেকে হরমোন বাড়িয়েছে কিনা? যকৃত থেকে হরমোন বাড়িয়েছে কিনা? বাড়িয়েছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো তোমার চিন্তা করো যে ভাঙনটি বললাম, তৈরি করা বললাম। ভাঙনের ক্ষেত্রে কি আমরা ভাঙনের ক্ষেত্রে আমরা আরবিসি ভাঙবো, সরি ভাঙনের ক্ষেত্রে বলছি, তৈরি করার ক্ষেত্রে আরবিসি তৈরি করবো, পিঠা তৈরি করবো, তাপ উৎপাদন তৈরি করবো, ঠিক আছে? 3টা পয়েন্ট মনে হয়ে গেল। এরপরে দেখো তোমার আরো 2টা পয়েন্ট আছে, যে দূরে রাখে, একটা বিষ থেকে অপসারণ রাখে, আর বিষ থেকে দূরে রাখে, আর একটা অপসারণ করে, আর একটা ব্যাকটেরিয়া মুক্ত রাখে, ঠিক আছে? এই ব্যাপারে তুমি যদি পয়েন্টগুলো মনে রাখতে পারো, ভিতরের কথা অল্প অল্প যা পারবে লিখে আসতে পারবা, ঠিক না? তাহলে পরীক্ষা কিন্তু ভালো মার্ক পাইবা, বুঝছো? আর যখনই কোনো একটা টপিক চলে আসবে, সৃজনশীল লেখার চেষ্টা করবা যে চিত্র এঁকে দেওয়ার। চিত্র মনে করো তোমার যকৃতের সঞ্চয় ভূমিকা আছে, তুমি চেষ্টা করবে যে যকৃতের একটা চিত্র এঁকে দেওয়া আসার, ঠিক আছে? চিত্র দেখলে কিন্তু তাদের মন খুশি, বুঝছো? আচ্ছা, এই জিনিসটা বললাম। এবার আসো আমি একটা ভিতরের কথাগুলো কি কি লিখবা আমি তোমাকে বলে দিই। ভিতরের কথাগুলো কি কি লিখতে পারো? তো হরমোন যেমন ভাঙে, কি কি ভাঙে এটা তো পড়ছি। হরমোন কিন্তু তৈরিও করে, কি কি তৈরি করে? এনজিওটেনসিনোজেন। নাম কি? এনজিওটেনসিনোজেন, এনজিওটেনসিনোজেন। আচ্ছা, এনজিওটেনসিনোজেন যেটা তৈরি করে সেটা কেমনে কি? তো যকৃত থাকে, মনে রাখবা, হরমোন সম্পর্কিত। হরমোনটা কিভাবে কাজ করে আমি বলি, যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো একটু কষ্ট করে শেষ করো, আর অল্প একটু মনে রাখবা। এনজিওটেনসিনোজেন, এনজিওটেনসিনোজেন, সিনোজেন। আমরা বলছি কোনো কিছুর শেষে যদি জেন থাকে তাহলে আমরা নিষ্ক্রিয় বুঝবো। তাহলে কোত্থেকে আসে এটা? যকৃত থেকে আসা এনজিওটেনসিন নিষ্ক্রিয় থাকে, তাহলে এটা কি সক্রিয় হয়? সক্রিয় রূপটার নাম হলো এনজিওটেনসিন। নাম কি? তাহলে জেনটা বাদ দিলে তো সক্রিয় রূপটা পেয়ে যাবো। সক্রিয় রূপটার নাম হলো এনজিওটেনসিন, ঠিক আছে? এনজিওটেনসিন। এমনি যকৃত ওরা মানে এটা কি সক্রিয় এমনি হয়ে যায় না, একটা এনজাইমের প্রভাব হয়। এটার নাম হলো রেনিন। নাম কি? রেনিন, ঠিক আছে? রেনিন নাম কি? রেনিন, ঠিক আছে? রেনিনটা কোত্থেকে আসে? বৃক্ক থেকে আসে। রেনিনটা কি আসে? বৃক্ক থেকে আসে, মনে রাখো। রেনিনটা কোত্থেকে আসে? বৃক্ক থেকে। তাহলে বৃক্ক থেকে আসা রেনিন যকৃতে থাকা নিষ্ক্রিয় এনজিওটেনসিনোজেনকে সক্রিয় এনজিওটেনসিনে রূপান্তর করে। যেই এনজিওটেনসিনটা পরে গিয়া রক্তের চাপ বাড়ায় দেয়, রক্তচাপ বাড়ায় দেয়, বুঝছো? তো এই প্রক্রিয়াটা আরো জটিল। বইয়ে যতটুকু আছে ততটুকু বললাম, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখো যে কেমনে কি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখো। ওকে, ঠিক আছে? এই জিনিসটা লেখা রাখলে তোমার সব ক্লিয়ার, ঠিক আছে? যকৃত থেকে কোনটা আসে, বৃক্ক থেকে কোনটা আসে, সক্রিয় রূপের নাম কি, কি কাজ করে, ঠিক আছে? এটা যদি তোমরা বলি, দেখো এনজিওন কথাটা অর্থই তো রক্তনালী। এনজিওন কথাটার অর্থ কি? রক্তনালী। যেমন তোমরা একটা শব্দ পড়ছো এনজিওপ্লাস্টি, মানে রক্তনালীকে প্লাস্ট করা, পুনর্নির্মাণ করা। আর টেনসিনোজেন, টেনশন মানে চাপ, টেনশন মানে কি? প্রেসার বা চাপ, ঠিক আছে? তো রক্তচাপ, এই কথাটা মানে কি? রক্তচাপ বৃদ্ধিকারী কেমন একটা জিনিস, ঠিক আছে? তো এনজিওটেনসিন কথাটা মানে, এনজিওর মানে রক্তনালী, টেনশন মানে চাপ, তো রক্তচাপ বাড়াই যায়, তারা বলে এনজিওটেনসিন নামক হরমোন, ঠিক আছে? যাই হোক, তো নামের থেকে অনেক কিছু আনসার করা তাহলে। এবার আসো আরবিসির ভাঙনটা আমরা করবো। আরবিসির ভাঙন, ঠিক আছে? কিভাবে আরবিসি ভাঙে? আরবিসি তৈরিও হয়, আরবিসি ভাঙেও, ঠিক আছে? আরবিসি মূলত কিন্তু লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয়, তবে যকৃত থেকে ছোটবেলায়, মনে রাখবা, ছোটবেলায় বা অপ্রাপ্তবয়স্ক অবস্থায়
আরবিসি গুলা তৈরি হয় হচ্ছে আমাদের যকৃত থেকে, প্লিহা থেকে, কিন্তু বড় হইলে তৈরি হয় লাল অস্থিমজ্জা থেকে, বুঝছো? তো এই ছোটবেলায় কিভাবে আরবিসি যকৃত থেকে তৈরি হয় এটা তুমি জানবা এখন, ঠিক আছে? তো মনে রাখো আমাদের আরবিসি আছে, আরবিসিটা ভাঙলে আমরা কি পাবো? আরবিসি ভেঙে উৎপন্ন করবে, আরবিসি ভেঙে কি উৎপন্ন করে বলবো? তো আরবিসি কি এমনি এমনি ভেঙে যাবে? বলো, এমনি এমনি ভেঙে যাবে না, ম্যাক্রোফেজের দ্বারা ভাঙে। কি হয়ে যাবে? ম্যাক্রোফেজ দ্বারা, বিভিন্ন ম্যাক্রোফেজ কি করবে? ভেঙে ফেলবে এগুলোরে। ম্যাক্রোফেজ 120 দিন পর, 120 দিন পর, তখন ভাবো কি 120 দিন পর, 120 দিন পর, কারণ আরবিসির আয়ুষ কত? 120 দিন। 120 দিন তো এটা মারা যেতে, 120 দিন পর তো মারা যেতে হবে। 120 দিন পর, 120 দিন পর, 120 দিন পর আরবিসি কি হয়? ভেঙে যায়। কিসের দ্বারা ভাঙে? ম্যাক্রোফেজ দ্বারা ভাঙে, ঠিক আছে? ভেঙে কি উৎপন্ন করে? ভেঙে কি উৎপন্ন করে? হিমোগ্লোবিন। আমাদের আরবিসির মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে। কি আছে? হিমোগ্লোবিন আছে, আর আছে রঞ্জক আছে। আর কি আছে? রঞ্জক আছে, ঠিক আছে? কিসের রঞ্জক? আয়রনযুক্ত রঞ্জক, আয়রনযুক্ত রঞ্জক। এই আয়রনযুক্ত থাকার কারণে কিন্তু রক্তে লাল হয়, বুঝছো? আয়রনযুক্ত রঞ্জক। আচ্ছা, হিমোগ্লোবিন যেহেতু একটা, হিমোগ্লোবিন মানে একটা প্রোটিন, এই প্রোটিনটা ভেঙে যায়, ভেঙে কি উৎপন্ন করে? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডগুলো পরে আমার প্রোটিন গঠনে হেল্প করে, বুঝছো? এটা নিয়ে আমার কাজ শেষ, হিমোগ্লোবিন নিয়ে আমার কাজ শেষ, যে হিমোগ্লোবিনটা ভেঙে গেল, ভেঙে গিয়ে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করলো। এবার এই যে আমাদের আয়রন রঞ্জক, এই যে আয়রন রঞ্জক, তাহলে এই রঞ্জকের মধ্যে কি কি আছে? আয়রনযুক্ত রঞ্জক। তাহলে কি আছে? এনে আছে আয়রন প্লাস রঞ্জক, আয়রন প্লাস রঞ্জক। তা আয়রনটা সঞ্চয় করে রাখে, আয়রনটা কি করে রাখে? সঞ্চয় করে রাখে। আয়রনটা কি করবো? সঞ্চয় করে রাখবো। আয়রনটা আমরা সঞ্চয় করে রাখবো কি রূপে? দেখো, আয়রন যেহেতু আয়রনটা বা এফি, হ্যাঁ, এফি কি বলা হয় বলো তো? এফি কি বলা হয়? ফেরিটিন না, বা ফেরাস আয়ন বলি না আমরা। তাহলে মনে রাখবা, এই আয়রনটারে আমরা কি করবো? ফেরিটিন রূপে সঞ্চয় করে রাখবো। কি রূপে? ফেরিটিন রূপে, ফেরিটিন, ঠিক আছে? আরেকটা রূপে সঞ্চয় করে রাখা হয় ট্রান্সফেরিন। আরেকটা রূপে সঞ্চয় করে রাখা হয় কি? ট্রান্সফেরিন। তো দেখো, বইয়ের মধ্যে যতটুকু আছে এতটুকু মনে রাখো যে আমরা কি বললাম? আরবিসিটা ভাঙলাম, হিমোগ্লোবিন পাইলাম, আমরা রঞ্জক পাইলাম, ঠিক আছে? হিমোগ্লোবিনটা যেহেতু একটা প্রোটিন, ভেঙে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। অ্যামিনো অ্যাসিড পরে আমার অন্য কোনো কাজে লাগবে। এবার রঞ্জক যেটা আছে, আয়রনযুক্ত রঞ্জক। কি? আয়রনযুক্ত রঞ্জক এই কথা মানে হচ্ছে আয়রন আছে, রঞ্জক আছে। তো আয়রনটা যদি দেহের জন্য ভালো, এটা সঞ্চয় করে রাখবো কি রূপে? ফেরিটিন রূপে, কারণ ফেরাস বা ফেরিক এই কথা মানে তো আয়রন, ঠিক না? এবার রঞ্জক নিয়ে পড়বো। রঞ্জকটা প্রথমে থাকে হলে একটা টাইপ করে আর এটাতে রূপান্তর হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে প্রথমে থাকে বিলিভার্ডিন, ঠিক আছে? রঞ্জকটার নাম কি? বিলিভার্ডিন। রঞ্জকের নাম কি? বিলিভার্ডিন, ঠিক আছে? বিলিভার্ডিন, যেটা কি? সবুজ। বিলিভার্ডিন হলো সবুজ, ঠিক আছে? সবুজ। এই সবুজ রূপান্তর হয়ে যায় কিসে? রূপান্তর হয়ে যায় হলো বিলিরুবিনে, ঠিক আছে? বিলিরুবিন। এই বিলিরুবিন মূত্র এবং মলের মাধ্যমে বাইরে হয়ে যায়, বুঝছো? তাহলে বলো তো এগুলা নিষ্কাশন হইলো কিনা? নিষ্কাশন কিন্তু হয়েছে, বুঝছো? তাহলে আমি কি বললাম? শেষ পর্যন্ত কিন্তু আমরা আরবিসি কাণ্ডে ভাঙে পুরো প্রক্রিয়াটা কিন্তু ব্যাখ্যা করলাম, ঠিক আছে? তো যেহেতু যকৃত পড়তেছি, এই ম্যাক্রোফেজের নাম হইব কি বলো তো? কুফার সেল বা কাপ্পার সেল। তাহলে কি করবো? যকৃতের মধ্যে কাপ্পার সেল আছে বা ম্যাক্রোফেজটা আছে, এটা কি করবো? আমাদের আরবিসিটা ভেঙে ফেলবো, ভেঙে হিমোগ্লোবিন আর রঞ্জক পদার্থ, আয়রনযুক্ত রঞ্জক পদার্থ আসবো। এরপরে কি কি আছে এগুলো তো বলছি, ঠিক না? তাহলে আশা করি তোমরা এগুলো পারবা, আশা করি। হ্যাঁ, 1-20 দিন পর, হ্যাঁ, ইয়েস। তাহলে এইভাবে কিন্তু আমরা চাইলে কি আরবিসি ভেঙে ফেলছি, বুঝছো? আচ্ছা, তো এই যে ঠিক বুঝতে পারছো এই সব কিছু? তাহলে আমরা যকৃত নিয়ে কিন্তু কথাবার্তা শেষ। যকৃত নিয়ে আমার পক্ষ থেকে আর তেমন একটা কথাবার্তা নাই। মোটামুটি যা পড়ানো সবকিছু দেখাইছি, ঠিক আছে? মোটামুটি সবকিছু দেখাইছি। আর টুকটাক কিছু কথাবার্তা তুমি পড়ে নিবা, ঠিক আছে? বই থেকে দেখলে তুমি পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কিছু বাকি আছে কিনা? না, মোটামুটি পড়াইছি সবকিছু, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, দেখো, এই যে বলছি পিত্তরস, পিত্তরসে বলছিলাম না ক্ষারীয়। কেন ক্ষারীয়? কারণ ক্ষার আছে, খাটার নাম হলো বাইকার্বনেট। আবার আমরা এটাও পড়ছিলাম যে অগ্নাশয়ের রসে কিন্তু বাইকার্বনেট থাকে, বুঝছো? তাহলে পিত্তরস ক্ষারীয়, কারণ বলছিলাম কেন ক্ষারীয় হইতে হইব, এই কারণে পিএইচ এর মান কিন্তু 7-এর বেশি। এবং কি কারণে ক্ষারীয়? কারণ এটার মধ্যে বাইকার্বনেট আয়ন আছে, বুঝছো? এই জন্য ক্ষারীয় বলা হয়। আশা করি পুরো যকৃত ব্যাপারটা বুঝতে পারছো। আমি চাইছিলাম আরো অন্য টপিক পড়ানোর জন্য, কিন্তু যকৃত পড়তে লেট হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবো ক্লাসে। আর সামনে ইনশাল্লাহ তোমরা ক্লাসে থাকবা। ভালো লাগছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা বা সামনে আরো কি ইমপ্রুভ করা যায়, এই জিনিসগুলো আমরা বলবা। তাহলে আমি আর সামনের ক্লাসে আরো ভালো করে এই জিনিসগুলো ঠিক করে নিব, বুঝছো? তো সবাই কি ক্লাসগুলো বুঝতে পারছো?
কথাবার্তা যা বলছে প্রথম থেকে সুন্দর মতো বুঝতে পারছো কিনা? সবাই যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও, কমেন্ট দেখে আজকে শেষ করে দিব, ঠিক আছে? যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ, কারণ এতক্ষণ ধৈর্য নিয়ে ক্লাস করা সাধারণ স্টুডেন্টের পক্ষে সম্ভব না। অনেকের ক্ষেত্রে 2 ঘন্টা ক্লাস করা কিন্তু ব্যাপারই না, 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস করা কোনো ব্যাপারই না, কিন্তু তাও যারা কষ্ট করে এখন আসো তাদের জন্য অনেক বেশি থ্যাংক ইউ, ঠিক আছে? তোমরা যেটা করবা, ক্লাস করার পর নোট তো করছো, নোটগুলো আমাদের অ্যাটলাস গ্রুপে দিয়ে দিবা, এবং নোটগুলো অ্যাটলাস গ্রুপে দিয়ে দিবা, এবং হচ্ছে তোমরা বই পড়বা অবশ্যই, ঠিক আছে? বইটা পড়ে দেখবা যে ভাইয়া কি পড়াইছে, দেখি তো বুঝতে পারি কিনা, ঠিক আছে? হ্যাঁ, দেখবা সুরায় আফরিন, হয়তো তুমি যোগ্যতা নিয়ে পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো, এটা বুঝছো? আরো 2টা ক্লাস কিন্তু আছে, 2টা ক্লাস কিন্তু কত নিছি, ওই 2টা ক্লাস দেখে ফেললো, বুঝছো? আমি এমসিকিউ সহ কভার হয়ে যাবে, অ্যাডমিশন সহ কভার হয়ে যাবে, এমন ভাবে ক্লাসগুলো নিতেছি, বুঝছো? অ্যাডমিশন সহ কভার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, টেনশন করবে না। যতটুকু বলে এতটুকু যদি পারো, অ্যাডমিশন সহ কভার হয়ে যাবে, একাডেমিক থেকে অ্যাডমিশন। তো আজকের পড়ানোর মধ্যে যদি কোনো টপিক না বুঝে থাকো, তাহলে আমাকে বলবা যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, আমাকে আবার একটু বলে দেন, তাহলে আমি আবার বলে দিব, বুঝছো? আর তোমরা ভিডিওটা যদি কিছু অংশ না বুঝো, আবার দেখার চেষ্টা করবা ইউটিউব থেকে, তাহলে বুঝে যাবা, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা যারা ছিলা তোমরা নেক্সট পরের ক্লাসও থাকবা। পরের ক্লাস রবিবার, কালকে তো শনিবার, পরের ক্লাস রবিবারে হবে, মানে একদিন গ্যাপ আছে। তো যারা ক্লাসগুলো গ্যাপ আছে এখনো করো নাই, তো ওই 3টা আজকের ক্লাস তো করছো, তো আগের 2টা ক্লাস আছে, এই সবগুলো ক্লাস করে ফেলবা, করে ফেলে দেখবা যে তোমরা অনেক কিছু বুঝতেছো, বই পড়লে দেখবে সবকিছু সহজ লাগতেছে, ঠিক আছে? মানে এগুলোই পরীক্ষা আসবে, এগুলোই পরীক্ষা আসবে। যেটা সিকিউ টপিক এটা কিন্তু বিস্তারিত পড়াইছি, ঠিক আছে? যেভাবে বিস্তারিত পড়াইছি এর বাইরে প্রশ্ন আসবে না। তো যারা নতুন আসছো ক্লাসে, নেক্সট ক্লাসও থাকবা, আর বিগত ক্লাসগুলো করে নিও, ঠিক আছে? ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো সবাই। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আমি এখনো রাতের খাবার দাওয়া করি নাই, বাইরের হোটেল মোটেল সবকিছু সম্ভবত বন্ধ। আমি ভিডিওটা এডিট করে আমি ইউটিউবে দিয়ে দিব, বুঝছো? ওকে, তাহলে ভালো থাকো সবাই। যারা সালাম জানাইছো, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ঠিক আছে? নোটগুলা অ্যাটলাস গ্রুপে দিয়ে দিও।